চলো আজকে আমরা পড়ছি জেল ইলেকট্রোফোরেসিস। ঠিক আছে, দেখো সবার আগে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। ঠিক আছে, আমরা পড়ছি কি জেল ইলেকট্রোফোরেসিস। এটা তোমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই জেল ইলেকট্রোফোরেসিস জিনিসটা কি বলছে? এটা হচ্ছে এক ধরনের সেপারেশন টেকনিক। কি এটা হচ্ছে এক ধরনের সেপারেশন টেকনিক। ঠিক আছে, যার মাধ্যমে আমরা কি করতে পারবো, বিভিন্ন যে আমাদের সাবস্টেন্স গুলো রয়েছে, যেমন ধরে নাও কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডকে বাদ দিয়ে রাখলাম আমি। ঠিক আছে, আচ্ছা তারপরে মনে করো নিউক্লিক অ্যাসিড, হ্যাঁ, এগুলোকে আমরা কি করতে পারবো, সেপারেট করতে পারবো। দেখো এইরকম কিছু সেপারেশন টেকনিক কিন্তু আমরা আরো পড়েছি, বা আমাদের সিলেবাসে এরকম সেপারেশন টেকনিক আরো আছে। যেমন ক্রোমাটোগ্রাফি, কি নাম? ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি কিন্তু এক ধরনের সেপারেশন টেকনিক, যার মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন যে সাবস্টেন্স গুলো যে আছে, সেই সাবস্টেন্স গুলোকে তার সাইজে, তার শেপে, তার ডেনসিটি, এগুলো দিয়ে তাদেরকে আমরা কি করতে পারি, সেপারেট করতে পারি। মানে যার সাইজ বড় সে আগে আটকে যাবে, যার সাইজ ছোট সে বাইরে দিকে বেরিয়ে যাবে, বা যার ডেনসিটি বেশি সে আগে আটকে যাবে, যার ডেনসিটি কম সে বাইরে বেরিয়ে যাবে। ওয়েট, মলিকিউলার ওয়েট যার বেশি সে হয়তো আগে আটকাবে, যার মলিকুলার ওয়েট কম সে হয়তো পরে আটকাবে। তো এরকম করে আমরা অনেকগুলো সেপারেশন টেকনিকের কথা পড়ি। তো আমরা মেনলি দুটো সেপারেশন টেকনিককে ইউজ করি, আরো অনেক সেপারেশন টেকনিক আছে। যেমন একটার নাম হচ্ছে ক্রোমাটোগ্রাফি, এটা তোমাদের সিলেবাসে রয়েছে। আরেকটার নাম হচ্ছে জেল ইলেকট্রোফোরেসিস। হ্যাঁ, তবে দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। দুটো দিয়ে আমরা কি করি, তাদের মানে বিভিন্ন যে মলিকিউলস আছে বা সাবস্টেন্সেস আছে তাদেরকে আমরা কি করি, তার শেপ, সাইজ, ঠিক আছে, ডেনসিটি, মলিকুলার ওয়েট, এইসব দিয়ে তাদেরকে আমরা কি করি, সেপারেট করার চেষ্টা করি। সেপারেট করলে মানে এত ছোট জিনিস এগুলো তো আমরা হাতে সেপারেট করতে পারবো না, তো তাদেরকে আমরা এইভাবেই সেপারেট করার চেষ্টা করি। হ্যাঁ, আর আরেকটা জিনিস আছে যেটার নামও তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যার নাম হচ্ছে সেন্ট্রিফিউগেশন। যার নাম হচ্ছে কি, সেন্ট্রিফিউগেশন। তো সেন্ট্রিফিউগেশনও আমরা সেন্ট্রিফিউগেশন দিয়েও বারবার সেন্ট্রিফিউগেশন করেও আমরা সেপারেট করতে পারি। এটা 3 নাম্বার টেকনিক। ঠিক তো, তবে সেন্ট্রিফিউগেশনের থেকে ক্রোমাটোগ্রাফি বা জেল ইলেকট্রোফোরেসিস আর একটু সফিস্টিকেটেড টেকনিক। ঠিক আছে, এটা দিয়ে আরো ছোট ছোট মলিকিউলকে আমরা সেপারেট করতে পারি। ঠিক আছে, এবার বক্তব্য হচ্ছে আমরা এখন ক্রোমাটোগ্রাফিও পড়ছি না, আমরা এখন সেন্ট্রিফিউগেশনও পড়ছি না। সেন্ট্রিফিউগেশনে কি করা হয়, একটা সেন্ট্রিফিউগাল ফোর্স লাগানো হয়, মানে খুব জোরে জিনিসটাকে ঘোরানো হয়, তার জন্য কিছু সাবস্টেন্স সেপারেট হয়, থিতিয়ে পড়ে। ক্রোমাটোগ্রাফিতে কি করি, আমরা এরকম একটা কলাম ইউজ করি, সেই কলামের মধ্যে দিয়ে আমরা একটা জিনিসটাকে ঢেলে দিই, সেই জিনিসটা আস্তে 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 যখন পাস করে কিছু সেপারেশন দেখতে পাওয়া যায়। জেল ইলেকট্রোফোরেসিসের টেকনিকটা একটু অন্য, যে সবার প্রথম এদের থেকে কোথায় জেল ইলেকট্রোফোরেসিসটা আলাদা। বলছে জেল ইলেকট্রোফোরেসিসে আমরা কি করি, কারেন্টকে ইউজ করি। আমরা কি লিখছি এখানে, ইলেকট্রিক কারেন্টকে ইউজ করি। আমরা কাকে ইউজ করি, ইলেকট্রিক কারেন্টকে ইউজ করে আমরা কি করি, সেপারেট করি জেল ইলেকট্রোফোরেসিসে। ঠিক আছে, আমি বলছি সেপারেশন টেকনিক, আমরা জিনিসকে সেপারেট করব তার সাইজের উপর ভিত্তি। মনে করো একটা এত বড়, একটা এইরকম, একটা এইরকম, একটা এইরকম, একটা এইরকম, একটা এইরকম, এদেরকে আমি সেপারেট কেমন করে করব? চোখে দেখে হয়তো সেপারেট করা সম্ভব নয়, বা এইটা আর এটার মধ্যে সাইজের এত মানে নগণ্য পার্থক্য যে আমরা সহজে সেপারেট করতে পারবো না। তখন আমরা এই টেকনিকগুলোর আমরা কি করি, সাহায্য নিই। তো এইরকম অনেক টেকনিক আছে যার মাধ্যমে আমরা সেপারেট করতে পারি। ক্রোমাটোগ্রাফি, সেন্ট্রিফিউগেশন, এগুলো হচ্ছে সেপারেশন টেকনিকই। সেই রকমই একটা সেপারেশন টেকনিকের নাম হচ্ছে জেল ইলেকট্রোফোরেসিস। এদের থেকে জেল ইলেকট্রোফোরেসিসটা আলাদা কোথায়, যেখানে আমরা ইলেকট্রিক কারেন্টকে ইউজ করব। ঠিক আছে, আমরা কারেন্ট দিয়ে আমরা কি করব, আমরা এটাকে সেপারেট করার চেষ্টা করব। তাই এখানে একটা কি বলতো, এখানে একটা তোমার একটা রুল রয়েছে যে আমরা জেল ইলেকট্রোফোরেসিস তাদেরকেই সেপারেট করতে পারি যারা চার্জড মলিকিউল, যারা চার্জ বেয়ার করে। তাই আমি কি তাদেরকেই শুধুমাত্র জেল ইলেকট্রোফোরেসিসে আমি তাদেরকেই সেপারেট করতে পারবো। আমরা নর্মালি যদি লিপিডকে সেপারেট করতে চাই, আমরা লিপিড জানি এরা কি হয়, নন পোলার নেচার হয়, মানে এদের চার্জ থাকে না, এরা নন পোলার নেচার হয়, এদেরকে আমরা জেল ইলেকট্রোফোরেসিসে সেপারেট করতে পারবো না।
আমরা জেল ইলেকট্রোফোরেসিস দিয়ে নরমালি কাকে সেপারেট করি? আমরা প্রোটিনকে সেপারেট করি আর নিউক্লিক অ্যাসিডকে সেপারেট করি। কাকে সেপারেট করি? নিউক্লিক অ্যাসিডকে সেপারেট করি। জেল ইলেকট্রোফোরেসিসে সেপারেট করার জন্য তোমার যে সাবস্টেন্সটা তুমি যাকে সেপারেট করবে তাকে কিন্তু চার্জ হতে হবে, সে কিন্তু যেন কোনো চার্জ বেয়ার করে। যদি চার্জ না বেয়ার করে তাহলে তুমি জেল ইলেকট্রোফোরেসিস দিয়ে তুমি সেপারেট করতে পারবে না। তুমি চলে যাও তখন ক্রোমাটোগ্রাফি করো বা সেন্ট্রিফিউগেশন করো, তোমার কাছে অপশন আছে। কিন্তু তুমি কোনো চার্জড মলিকিউলকে যদি সেপারেট করতে চাও তুমি জেল ইলেকট্রোফোরেসিস ইউজ করতে পারো। তুমি চার্জ মলিকিউলকে ক্রোমাটোগ্রাফি দিয়েও সেপারেট করতে পারো, সেন্ট্রিফিউগেশন দিয়ে সেপারেট করতে পারো। দেখো জেল ইলেকট্রোফোরেসিসের একটা কি বলতো, একটা ডিমেরিটস কি, যে এই নন চার্জড মলিকিউলকে কিন্তু সেপারেট করতে পারে না। কি করা হয় দেখো, বলছে, আমি তোমাকে গল্প বলছি, হ্যাঁ, পড়াশোনা ভেবো না। যে মাঝখানে একটা কি করা হয়, একটা জেল, জেল মানে হচ্ছে এই যে আমাদের জেল পেনে যে জেলটা আছে সেই জেলটার কথাই ভেবে নাও। যে কি করবে, যে তুমি যদি জেলের মধ্য দিয়ে আঙ্গুল ঢোকাও, ধরে নাও কথার কথা এই জায়গায় তুমি আঙ্গুল ঢোকালে, ও তোমাকে একটু রেজিস্ট্যান্স প্রোভাইড করবে। কি করবে? একটু রেজিস্ট্যান্স প্রোভাইড করবে। না, আমি তোমার আঙ্গুলটাকে জেলের মধ্যে অত সহজে ঢুকতে দেবো না, তোমাকে একটু চাপ লাগাতে হবে। তো বলছে আমরা যে জেলটাকে ইউজ করি, ঠিক তো, যেটাকে আমরা নামে আদতে বলি জেল, এই জেলটা কিন্তু নেটওয়ার্ক লাইক থাকে। কি থাকে নাকি? নেটওয়ার্ক লাইক থাকে। এর মধ্যে নাকি জাল থাকে, এরকম এরকম বিভিন্ন রকমের, মানে আমরা জেলের কনসেন্ট্রেশন, মানে জেল ফর্মিং মেটেরিয়ালের আমরা বিভিন্ন কনসেন্ট্রেশন ইউজ করে আমরা এরকম জেলটা তৈরি করি। তো তো এই যে জালটা তৈরি হয়, যে নেটওয়ার্কটা তৈরি হয়, নেটওয়ার্কের যে মেশগুলো, এগুলোকে মেশ বলে, বুঝলি? এই এই অংশটাকে আমি হলুদ কালারে দেখো আমি দেখাচ্ছি, এই জায়গাটাকে মেশ বলে, এই ফাঁকটাকে মেশ বলে। তো আমরা মেশটার সাইজটাকে কন্ট্রোল করতে পারি। আমরা যদি বেশি জেল ফর্মিং মেটেরিয়ালকে দিই তাহলে মেশের সাইজ কি হবে? ছোট হবে, মানে এই রকম হবে, মেশটা ছোট হবে। আর যদি কম জেল ফর্মিং মেটেরিয়ালকে দিই, জেল ফর্মিং মেটেরিয়ালকে যদি কম ব্যবহার করি তাহলে মেশের সাইজ বড় হবে। মানে মোদ্দা কথা বলবো, আমরা এই মেশের সাইজটাকে আমরা কি করতে পারি? কাস্টমাইজ করতে পারি, নিজের ইচ্ছা মতন কমাতে বাড়াতে পারি। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এইরকম নেটওয়ার্ক আছে, ঠিক আছে, ফাইবারস আছে, যে ফাইবারস গুলো একটা জালের মতন জিনিস তৈরি করেছে। এবার তুমি মনে করো এখানে একটা এত বড় প্রোটিনকে ফেললে, ঠিক আছে, বা নিউক্লিক অ্যাসিডকে, বা ধরে নাও তুমি কার্বোহাইড্রেটকে সেপারেট করছো। তো এই যেটা ফেললে সে মনে করো কি হয়ে গেল, এই রকম জায়গায় এসে আটকে গেল, এই রকম জায়গায় এসে এটা আটকে গেল, ঠিক আছে। কিন্তু এইরকম আরো আছে, মনে করো এরকম সেম টু সেম সাইজের আরো আছে, কথার কথা বলছি, হ্যাঁ। বা তুমি ধরো নাম এর থেকে এইরকম সাইজের আছে, এই ছোট সাইজের আছে, মনে করো একটা ছোট সাইজের আছে, সে কিন্তু এই জায়গাটাকে কিন্তু ক্রস করে যাবে। সে কিন্তু এক কালারের হয়ে গেল, আমি কালারটা একটু বলছি, এই কালারের, সে কিন্তু এই জায়গাটাকে ক্রস করে সে কিন্তু এই জায়গায় এসে দাঁড়াবে। তাহলে তুমি একে এখানে পাবে। এখানে মনে করো যে নেটওয়ার্ক গুলো সেগুলো একটু ছোট, সে দেখবে এই জায়গাটাকে ক্রস করতে পারছে না, তাহলে কি পাবো? এই যে মলিকিউলটা সে এই জায়গায় দাঁড়িয়ে আছে, আর সবুজ বড় মলিকিউলটা যেটা সে এই জায়গাতেই দাঁড়িয়ে গেছে। তো ব্যাস, তাহলে সবুজ মলিকিউল আর আমাদের যে পার্পল মলিকিউল দুটোকে আমরা সেপারেট করে দিলাম, আলাদা আলাদা করে দিলাম। দেখো সবুজ মলিকিউলটা এই রকম লেভেলে দাঁড়িয়ে আছে আর আমাদের পার্পল মলিকিউলটা এই লেভেলে দাঁড়িয়ে আছে, মাথায় রাখো। ব্যাস, এটাই হচ্ছে সেপারেশন টেকনিক, সিম্পল জিনিস, এর থেকে বেশি সেপারেশন টেকনিক ইউজ করা হয় না। এবার বক্তব্য হচ্ছে যে আমি ছাড়বো একটা ওপর থেকে, ধরে নাও কথার কথা আমি বলছি, আমরা হরাইজন্টাল সিস্টেম ভার্টিক্যাল সিস্টেম দুটোই পড়বো, আমি ধরে নিলাম ওপর থেকে ছাড়লাম। তো বলছে ওপর থেকে যে নিচের দিকেই যাবে, জানি মাধ্যাকর্ষণ শক্তি আছে, তাই সেজন্য সে ওপর থেকে নিচের দিকেই যাবে। কিন্তু বক্তব্য হচ্ছে এদের মলিকিউলার ওয়েট এতটা ছোট সাইজের হয়, এরা এতটা হালকা হয় যে মাধ্যাকর্ষণ শক্তি অনেক সময় ইফেক্ট করতে অনেক সময় লেগে যায়। তো তখন আমরা এই প্রসেসটাকে একটু ফাস্ট করার জন্য, যাতে কি করতে হবে, এই জেলটাকে খুব জলদি জলদি, জেলটাকে কি করে, খুব জলদি জলদি সে যেন জেলটাকে ক্রস করে। মানে আমি যদি এটাকে এ এন্ড রাখি, এটাকে যদি বি এন্ড রাখি, তাহলে এ থেকে বি এর দিকে যেন জলদি জলদি যায়, তার জন্য আমরা কোন মেশিনটাকে ইউজ করি বলতো? জেল ইলেকট্রোফোরেসিস। এ তোমাকে জলদি জলদি রেজাল্ট দেবে। ক্রোমাটোগ্রাফি টাইম লাগবে, ঠিক আছে, সেন্ট্রিফিউগেশনও হয়তো কম সময় লাগবে, ক্রোমাটোগ্রাফি তোমাকে টাইম লাগাবে, কিন্তু তোমার জেল ইলেকট্রোফোরেসিসের সময়টা একটু কম লাগবে। তার কারণ হচ্ছে আমরা এখানে একটা ইলেকট্রিক ফোর্সকে অ্যাপ্লাই করি, যে ফোর্সটা তোমাকে কি করে দেবে, এ থেকে বি এর দিকে নিয়ে আসবে। এখানে মাধ্যাকর্ষণ শক্তি তো যাওয়ার আছেই, তার সাথে আমরা ওই মাধ্যাকর্ষণ শক্তিকে এলিমিনেট করি, মানে তোকে আমি নেবো না। আমি কাকে দিয়ে সেপারেট করাবো? আমি একটা ইলেকট্রিক ফোর্সকে অ্যাপ্লাই করে, একটা কারেন্টকে অ্যাপ্লাই করে আমি কি করব, এ থেকে বি এর দিকে মুভমেন্ট করাবো। ব্যাস, কারেন্টের দায়িত্ব এইটুকুন, যে কারেন্ট কি করে, যে ওপরে এ এন্ডে যে দুটো মলিকিউল ছিল সে যেন এনসিওর করে যেন বি এন্ডে আসে,
কেন আসবে সেটা তো আমি বোঝাবোই, বি এন্ডে যেন আসে, সেই বি এন্ডে আসার জন্য এ থেকে বি এন্ডে মানে বি এর দিকে আসার জন্য আমরা কাকে অ্যাপ্লাই করেছি, আমরা কারেন্ট অ্যাপ্লাই করেছি। কি অ্যাপ্লাই করেছি, আমরা কারেন্ট অ্যাপ্লাই করেছি। কথাটা বোঝাতে পারলাম? ব্যাস, শুধু এইটুকুন গল্প। এটাই হচ্ছে আমরা ইলেকট্রোফোরেসিস বলছি, যে এই জন্যই আমরা এখানে ইলেকট্রিক কারেন্টকে ইউজ করেছি, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ইলেকট্রোফোরেসিস। মাঝখানে জেল রয়েছে, জেলটা নেটওয়ার্ক তৈরি করেছে, যে নেটওয়ার্কটা কি করবে, যে দুটো মলিকিউল বা আরো যে 5 রকমের মলিকিউল আছে তাদেরকে সেপারেট করবে। ঠিক আছে, এত দূর অব্দি আশা করি বোঝা গেছে। ক্লিয়ার আমার কথাটা? ঠিক, তাহলে বলছি ইলেকট্রিক তো আর যাকে তাকে সেপারেট করতে পারবে না, ঠিক তো? এই জন্য আমি প্রথমেই বললাম যে জেল ইলেকট্রোফোরেসিসে কোনো নন পোলার মলিকিউল যাদের চার্জ নেই তাকে দিয়ে তুমি জেল ইলেকট্রোফোরেসিস চালিয়ে তাকে দিয়ে তুমি কি করতে পারবে না, সেপারেট করতে পারবে না। সে হয়তো নামবে, মাধ্যাকর্ষণ শক্তির দরুন যতটুকু নামবে। যদি আমি ভার্টিক্যাল প্লেটে ইউজ করি, ঠিক আছে, দেখো দু রকমের সিস্টেম ইউজ করা হয়। দেখো একটা প্লেট আছে শোয়ানো, এটাকে বলা হয় হরাইজন্টাল সিস্টেম, আর একটা হচ্ছে এরকম দাঁড় করানো, এটাকে বলা হয় ভার্টিক্যাল সিস্টেম। ঠিক আছে, কিন্তু দু ক্ষেত্রেই আমরা ইলেকট্রিককে ব্যবহার করি। ইলেকট্রিক তোমাকে কি করে দেয়, এটা মনে করো এ এন্ড আর ওইটা হয়ে গেল বি এন্ড, এ এন্ড থেকে বি এন্ডে কে নিয়ে যাবে ইলেকট্রিক, এটা হয়ে গেল এ এন্ড, এটা হয়ে গেল বি এন্ড, এ এন্ড থেকে বি এন্ডে কে নিয়ে যাবে ইলেকট্রিক। কেন নিয়ে যাবে, যে বলছি ইলেকট্রিক নাকি কি করে, তাদেরকেই মুভ করায় যাদের নাকি কি রয়েছে, যাদের নাকি চার্জ রয়েছে, যাদের নাকি চার্জ রয়েছে। আমরা কি করব যে একদিকটাকে ক্যাথোড চুজ করব, একদিকটাকে অ্যানোড চুজ করব। ঠিক আছে, যে মনে করো ধরে নাও এইটা হচ্ছে আমার জেল ইলেকট্রোফোরেসিসের সিস্টেম। ঠিক আছে, তো আমি ধরে নিলাম যে আমি এই জায়গা থেকে আমার ওই যে সবুজ মলিকিউল একে ছাড়বো, এখানে হচ্ছে সবুজ মলিকিউল আছে, এর পাশেই মনে করো এখানে কি আছে, এখানে তোমার ওই পার্পল মলিকিউলটা আছে। ঠিক আছে, তো আমি কি করেছি, এই উপরের দিক থেকে আমি সিলেক্ট করে নিলাম ক্যাথোড। কি হিসাবে সিলেক্ট করলাম, ক্যাথোড। দেখো ওখানে এইভাবে সিলেক্ট করা, নিচের দিকটাকে কি সিলেক্ট করে নিলাম, অ্যানোড। ঠিক আছে, তাহলে ক্যাথোডে কি চার্জ আছে, ক্যাথোডে কি চার্জ আছে, নেগেটিভ চার্জ আছে, অ্যানোডে কি চার্জ আছে, পজিটিভ চার্জ আছে। ঠিক আছে, আচ্ছা ক্যাথোডে কোন আয়ন জমা হয়, ইলেকট্রোফোরেসিস নরমাল তুমি ভাবো ওই যে তড়িৎ বিশ্লেষণ, ক্যাথোডে নরমালি ক্যাটায়ন জমা হয়। কে জমা হয়, ক্যাটায়নস জমা হয়, মানে এদের কি চার্জ থাকে, পজিটিভ চার্জ থাকে। আর অ্যানোডে কে জমা হয়, অ্যানায়নস জমা হয়। কে জমা হয়, অ্যানায়নস, এদের কি থাকে, নেগেটিভ চার্জ থাকে। কি থাকে, এই যে এটা করে দিলাম, হ্যাঁ নেগেটিভ চার্জ থাকে। তো আমি কি করব বলতো, আমার যে মলিকিউলগুলো আছে এরা অলরেডি চার্জ বেয়ার করছে, অলরেডি চার্জ বেয়ার করছে। হয়তো এখানে নেগেটিভ চার্জ আছে, এখানে নেগেটিভ চার্জ আছে, এখানে নেগেটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ। তো আমি ওকে ক্যাথোডে ছেড়ে দেবো। ঠিক আছে, সেই ক্যাথোড থেকে যখনই আমি ইলেকট্রিক দেবো, এটা একটা তো সার্কিট কমপ্লিট করে, ক্যাথোড অ্যানোডের মধ্যে একটা কানেকশন থাকে, যে কানেকশনটাকে মানে তোমাকে সার্কিটটা কমপ্লিট করবে আমাদের জেলটা। ঠিক আছে, জেলের মধ্যে বাফার মাফা সমস্ত কিছু মেশাবো বলছি। তো এরকম একটা দেখো, এখানে ছবিটা দেখো, আমি একটু এখানেই দেখাই, যে দেখো এখানে হচ্ছে একটা এই একটা মনে করো ইলেকট্রিকের একটা পয়েন্ট, এই হচ্ছে আরেকটা ইলেকট্রিকের পয়েন্ট, এই দুটোকে সার্কিটটাকে জয়েন করছে কে, মাঝখানের যে জেলটা আছে সে তোমাকে জয়েন করে দিচ্ছে। তো যখনই সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে কি হবে, ইলেকট্রিক ফ্লো স্টার্ট হয়ে যাবে। সেই ইলেকট্রিক ফ্লো এর দরুন নেগেটিভ চার্জ ওয়ালাগুলো, এই যে নেগেটিভ চার্জ ওয়ালা যে মলিকিউলস গুলো আছে, তারা কোন দিকে রান করবে বলতো, তারা অ্যানোডের দিকে রান করবে। মানে আমার ক্যাথোডটাকে আমি এ এন্ড ধরলাম, অ্যানোডটাকে আমি বি এন্ড ধরলাম, তাকে এ থেকে বি এর দিকে কিসের জন্য যাবে, এই যে ক্যাথোডকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাবে। এখানে কি দিচ্ছে, আমি ইলেকট্রিক কারেন্ট দিচ্ছি, সেই কারেন্ট ওকে বলবে যে তুই এদিকে থাকতে পারবি না, তুই চল অ্যানোডের দিকে চল। তো কারেন্টটা ওকে পেছনে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাবে, সেই জন্যই আমরা কারেন্ট ইউজ করছি। ঠিক তো, এত ছোট মলিকিউল শুধু মাধ্যাকর্ষণ শক্তির মানে মানে শুধু মাধ্যাকর্ষণ শক্তির হাতে ছেড়ে দিলে অনেক সময় লেগে যাবে। আমরা এই জিনিসটাকে একটু ফাস্ট করতে পারি। সেই ফাস্ট করার যে পদ্ধতিটা, সেই পদ্ধতির জন্য আমরা জেল ইলেকট্রোফোরেসিসকে ইউজ করব। এতদূর আমার কনসেপচুয়ালি ক্লিয়ার ব্যাপারটা? ঠিক, চল তাহলে বাবা এখানে ইলেকট্রিক কারেন্ট কি ইউজ করা হয়। দেখো কিছু এখানে ইকুয়েশন আছে, দুটো ইলেকট্রোডের মধ্যে কতটা দূরত্ব থাকবে তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমি এত কিছু না বলে সিম্পলি একটা কথা বলছি, যে মানে খুব সামান্য কিছু কথা বলছি, যে আমরা এই যে জেল ইলেকট্রোফোরেসিস দেখবো, সেই জেল ইলেকট্রোফোরেসিস দেখবো যে কিছুগুলো জিনিসের উপর ডিপেন্ড করে। যে ইলেকট্রিক্যাল ফিল্ড কি বলছি আমরা, আমি পড়াচ্ছি না, হ্যাঁ অতটা ডিটেল এখন সময় নেই। কি রয়েছে, যে ইলেকট্রিক্যাল ফিল্ড এটা যদি কমা বাড়া করি তাহলে আমরা সেপারেশনটা কেমন হবে সেটা নাকি বলে দেয়। আমি আরেকবার কথা বলছি, যে ইলেকট্রিক্যাল ফিল্ড, ঠিক আছে,
কতটা দেব, যে মানে আমি একে 110 ভোল্ট দেব না 170 ভোল্ট দেব, সেটা কিন্তু আমাকে বলে দেয় যে আমার সেপারেশনটা কেমন হবে। যত ভালো সেপারেশন হবে, আমরা এই সেপারেশনের যে মানে কি বলতো যে ভিজুয়ালাইজেশনটা মানে চোখে দেখবো যে খুব সুন্দর সেপারেট হয়েছে। আমরা মাইক্রোস্কোপিতে অন্য একটা টার্ম ইউজ করেছিলাম, আশা করি মনে আছে, যেটাকে বলা হয় রেজলিউশন। কি বলা হয়? রেজলিউশন। তো আমরা এখানেও এই টার্মটা ইউজ করব যে যদি কি হয়, ওয়েল সেপারেশন হয়। যদি কি হয়, ওয়েল সেপারেশন হয়, তাহলে আমরা কি বলবো যে ভালো রেজলিউশন, গুড রেজলিউশন পাবো। আর যদি খারাপ সেপারেশন হয়, চেটাচিটি করে থাকে, ঠিক তো, ভালো করে সেপারেট হলো না, এই মনে করো এই সবুজটা এখানে, সবুজটা এখানে, তো ঠিক একদম এর ঘাড়েই মনে করো এইরকম জায়গায় কে আছে, মনে করো পার্পলটা আছে, তাহলে বলবো না সেপারেশনটা ভালো হয়নি, তাহলে খারাপ, মানে তাহলে ব্যাড রেজলিউশন পাবো। তো ইলেকট্রিক্যাল ফিল্ড কি করে নাকি তোমার এই রেজলিউশনটাকে মানে কন্ট্রোল করে, দে আর দ্য কন্ট্রোলিং ফ্যাক্টর। বলছে কি তুমি গুড রেজলিউশন পাওয়ার জন্য, আমি আর কিছুগুলো কথা বলবো, টেম্পারেচার, কি বলছে নাকি টেম্পারেচার নাকি রেজলিউশনকে কন্ট্রোল করতে পারে। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড, টেম্পারেচার রেজলিউশনকে কন্ট্রোল করতে পারে। আচ্ছা, যে আমরা লিখবো যে আমরা যে এই যে জেলের মেসের সাইজ, জেল ফর্মিং মেটেরিয়াল বা জেলের মেস সাইজ এরা করতে পারে। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা কথা লিখছি, টাইম, জেলের মেস সাইজটাকে একটু না মাথা থেকে এটা মুছে দাও, এটা পরে বলছি। হ্যাঁ, মানে এই পয়েন্টটা অবশ্যই বটে, কিন্তু আমরা পরে বলছি, আমরা এই তিনটাকে আগে কনসিডার করে দিই। ঠিক আছে, চলো তাহলে কি বললাম আমি, ইলেকট্রিক্যাল ফিল্ড একটা বলছি আমি কি টেম্পারেচার, আর একটা বলছি আমি টাইম। এই তিনটে জিনিস বলছে রেজলিউশনকে কন্ট্রোল করে। কি রকম? ওরা বলছে যে তুমি সময়টাকে তুমি যদি বাড়াও, তুমি রেজলিউশন ভালো পাবে, মানে বেশি সময় ধরে কাজটা করো, তাহলে তুমি কি পাবে? রেজলিউশন ভালো পাবে। এগুলোর ইকুয়েশন আছে, আমার সময় নেই তাই আমি বলছি না। ঠিক আছে, টেম্পারেচার যদি কোনো কারণে বেড়ে যায়, তুমি খারাপ রেজলিউশন পাবে, বলছি কেন, কারণটা পাবে। ঠিক আছে, আচ্ছা ইলেকট্রিক ফিল্ডকে তুমি যদি লো ভোল্ট ইউজ করো, মানে ঠিক আছে কম তাপ, মানে কম ইলেকট্রিক ফিল্ডকে ইউজ করো, এবং টাইম বেশি দাও, টাইম যদি বেশি দাও, তাহলে তুমি গুড রেজলিউশন পাবে। ঠিক তো, কম মানে ভোল্ট অ্যাপ্লাই করলে এবং বেশি টাইম ধরে তুমি অ্যাপ্লাই করলে, তাহলে তুমি বেটার রেজাল্ট পাবে। বলছে তুমি যদি হাই ভোল্টের ইলেকট্রিককে ইউজ করো, মানে 110 কে তুমি ছেড়ে যদি 170 ভোল্টকে ইউজ করে, এ কিন্তু প্রচুর পরিমাণে হিট জেনারেট করবে। আর যদি হিট জেনারেশন হয়, মানে টেম্পারেচার জেনারেশন, টেম্পারেচার যদি বেড়ে যায়, তাহলে তুমি ব্যাড রেজলিউশন পাবে। কারণ ওই যে জেলের যেটা মেস গুলো না, মেসটাকে ও কি করবে, এফেক্ট করবে। মেসের যে সাইজটাকে সেটাকে কি করে দেবে, হয়তো বাড়িয়ে দেবে টেম্পারেচার যদি বেড়ে যায়। তাহলে সেই জন্য তুমি ব্যাড রেজলিউশন পাবে। এই জন্য সবার শেষে লিখবো কি বলতো, যে মেসের সাইজ, যে জেল ফর্মিং, যে জেল মেসের সাইজ, জেলের যেটা মেস মানে ওই যে নেটওয়ার্ক, ঠিক আছে, মেসের সাইজ। তাহলে এইগুলো হচ্ছে সাধারণ কিছু ব্যাপার। আমি এখানে আরো কিছু কথা বলতে পারি। এখানে একটা জিনিস পড়ানো হয় যেটার নাম হচ্ছে মিউ, একে বলা হয় ইলেকট্রোফোরেটিক মোবিলিটি। ঠিক আছে, কি বলা হয়? ইলেকট্রোফোরেটিক। কি বলছো, বলো বলো, বলছো কিছু? হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না? আচ্ছা আচ্ছা, ও সেটা বলো। আমি তো এতটা পড়িয়ে ফেললাম, তুমি আগে বলো। আচ্ছা এবার দেখা যাচ্ছে, দেখো তো। না না, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, কি দেখাচ্ছে? ওয়েট ওয়েট ওয়েট, এবার দেখো তো। তুমি আগে বলো, আমি এতক্ষণ যে ইলেকট্রোফোরেসিস। আচ্ছা, এবার দেখা যাচ্ছে। হুম, দেখা যাচ্ছে তো? ঠিক, চল। আচ্ছা তাহলে আমি কি বলছি, যে তুমি জেলের যদি মেশ সাইজকে ইনক্রিজ করো, তোমাদের ভিডিওটা দিয়ে দেবো, হ্যাঁ, এই জায়গাটা দেখতে অসুবিধা হলে ভিডিওটা আমি আপলোড করে দেবো একটু বাদেই। তো জেলের মেশ সাইজকে তুমি যদি ইনক্রিজ করো, তাহলেও তোমার কি হবে, জেলের মেশ সাইজকে তুমি যদি ইনক্রিজ হয়ে যায়, তাহলে ব্যাড রেজলিউশন পাবে, তাহলে তুমি ব্যাড রেজলিউশন পাবে। তাহলে এগুলো হচ্ছে সামান্য কিছু কথা আমি আছে ইলেকট্রোফোরেটিক মোবিলিটি বলছিলাম। ইলেকট্রোফোরেটিক মোবিলিটি, এটাকে মিউ দ্বারা ইলেকট্রোফোরেটিক মোবিলিটি,
ঠিক আছে, এটাকে সাধারণত ইউজ করা হয় এটাকে মিউ দিয়ে। মিউ সমান বলা হয় যে ভি বাই ই। ঠিক তো, এখানে ইটা মানে হচ্ছে তুমি কত ভোল্টের কারেন্ট দিচ্ছ, আর ভিটা হচ্ছে ভেলোসিটি মানে হচ্ছে রেট অফ মাইগ্রেশন। ঠিক আছে, যে একটা চার্জড মলিকিউল কি রেটে কতটা হারে সে নিচের দিকে মাইগ্রেট করছে, মানে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে আসছে। তো এটাকে বলা হচ্ছে ইলেকট্রোফোরেটিক মোবিলিটি। তো এখানে তুমি কি বলবে, তুমি যত বেশি ইলেকট্রিক চার্জ ব্যবহার করবে, ঠিক আছে, তত তোমার ইলেকট্রোফোরেটিক মোবিলিটি কমবে। ইকুয়েশন দিয়ে এস্টাবলিশ করা যায়। আমি এখন কিচ্ছু বলছি না, এগুলো তোমাদের এখন আগে কনসেপ্ট গড়ো। ঠিক আছে, এখানে কিছু সূত্র আছে, যেমন ভোল্টেজের জন্য একটা V ইকুয়াল টু I, এই সূত্রটা সবাই জানে। এখান থেকে হিটের সূত্রতে আসতে পারি যে হিট ইজ ইকুয়াল টু I স্কয়ার RT। ঠিক আছে, আমি আসছি না এগুলোতে, আমি যাচ্ছি না, এখন আগে সিম্পল পড়ো, তারপরে ব্যাপারগুলো বুঝবে। ঠিক আছে, তাহলে এই গেল আমার জেল ইলেকট্রোফোরেসিসের সাধারণ গল্প, যে ইট ইজ এ সেপারেশন টেকনিক। ক্রোমাটোগ্রাফি সেন্ট্রিফিউগেশনের মতনই সেপারেশন টেকনিক, কিন্তু এখানে সেপারেশন টেকনিক একটা স্পেশাল জিনিসকে ইউজ করা হয়, যেটার নাম হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। ঠিক তো, এটাকে ব্যবহার করে আমরা যে এই সেপারেশন টেকনিকটাকে এটাকে একটু ফাস্ট করেছি। ঠিক আছে, এটাকে একটু ফাস্ট করেছি, এবং এটার কি রয়েছে, এটার কিছু কি বলতো বাধা রয়েছে, যে জেল ইলেকট্রোফোরেসিসে তুমি যে কোনো জিনিসকে সেপারেট করতে পারবে না। তোমাকে দিব্যি দেওয়া আছে তুমি চার্জড মলিকিউলকে সেপারেট করতে পারবে, কারণ ইলেকট্রিকটা কি করবে, ইলেকট্রিক তোমাকে কি করছে, এখানে তোমাকে আমি শেখালাম যে ইলেকট্রিক কি করছে, যে একটা এন্ড থেকে আরেকটা এন্ড, এই যে তোমাকে আমি বোঝালাম যে এখানে আমার কি ছিল, এখানে আমি আমার জিনিসগুলোকে সবগুলোকে একসাথে দিয়েছিলাম, যাদেরকে আমি সেপারেট করব এই জায়গায় চাপিয়ে দিয়েছিলাম। তো এই জায়গা থেকে ওরা সেপারেট হবে কোন জায়গায়, নিচের দিকে সেপারেট হবে, তাই তো, মাঝে 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 সেপারেট হয়ে যাবে। তো গল্পটা হচ্ছে ওকে তাহলে এ থেকে বি এর দিকে আসতে হবে। বলছে ঠিক আছে আসুক, ও যদি সোজা এরকম দাঁড় করানো থাকে যেরকম ছবিটা দেখাচ্ছে, তাহলে ও নর্মালি মাধ্যাকর্ষণ শক্তির বলে আস্তে আস্তে সে আসবে। কিন্তু দেখো ওরা তো প্রচন্ড হালকা, তাই তো, তাহলে সময় বেশি লাগবে। ঠিক আছে, আবার আমরা জেলে আমরা এমনিও গল্প পড়বো যে দেখো হরাইজন্টাল সিস্টেম ব্যবহার করা হয়, মানে জেল ইলেকট্রোফোরেসিসটা এরকম টেবিলের ওপর শোয়ানো থাকে। ঠিক তো, মানে জেলের যে মেশিনটা, তো এরকম টেবিলের ওপর শোয়ানো থাকে, তাহলে যাবে কি করে, এই দিক থেকে এই যে এ থেকে বি এর দিকে যাবে কি করে, এ থেকে বি এর দিকে যদি না যায় তাহলে সেপারেট হবে কি করে। মাঝখানেই তো আমরা জেলটাকে রেখেছি, যেখানে নেটওয়ার্ক আছে, জাল আছে, সেই জালগুলোই অ্যাকচুয়ালি সেপারেট করবে। ঠিক তো, সেই জালগুলোই অ্যাকচুয়ালি সেপারেট করবে। তো বক্তব্য হচ্ছে যে এ থেকে বি এর দিকে যাতে জলদি জলদি যায়, তার জন্য আমরা কাকে ইউজ করছি, এখানে কারেন্টকে ইউজ করছি। এবং কারেন্ট যাকে তাকে এ থেকে বি অব্দি জলদি নিয়ে যাবে না, চার্জ মলিকিউল হতে হবে। তাহলে আমি কি করলাম, যে আমরা একদিকে ক্যাথোড একদিকে অ্যানোড ইউজ করলাম। অ্যানোডে সাধারণত আমরা কি পাই, যে অ্যানোড হচ্ছে আমরা এন্ডে ইউজ করি, ক্যাথোড আমরা স্টার্টে ইউজ করি। এখানে যে মলিকিউল গুলো আছে তারা আইদার নেগেটিভলি চার্জ অরিজিনালি হয়, কিংবা তাদেরকে নেগেটিভ চার্জ করে দেওয়া হয়, নিয়ে তারপরে তাদেরকে ক্যাথোডে চাপানো হয়। ক্যাথোডে চাপানোর পর তাদেরকে ইলেকট্রিক চার্জ দেওয়া হয়, ইলেকট্রিক কারেন্ট দেওয়া হয়। সেই কারেন্টের জন্য তারা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে আসে। ঠিক তো, যখন আসে তারা বিভিন্ন জায়গায় আটকে যায়। কে আটকায়, জেলটা তোমাকে, ওই যে নেটওয়ার্কটা তৈরি করেছে, একটা জাল তৈরি করেছে, সেই জেলটা তোমাকে বিভিন্ন জায়গায় আটকে দেয়। ঠিক আছে, তুই যাবি ইলেকট্রিক তোকে টানছে মানছে, কিন্তু আমি তো বেশি বল, আমাকে তুই এটাকে ছিঁড়ে যেতে পারবি না। এই যে জেলটা রয়েছে, এই যে মেশগুলো রয়েছে, কেউ মনে করে এখানে এসে আটকে গেল এইরকম জায়গায়, তো একে ভেদ করেও যেতে পারবে না, ও ওই জায়গাতেই আটকে গেল। ব্যাস, এইটাই হচ্ছে তাদের সাইজে, তাদের মলিকুলার ওয়েট, ঠিক আছে, তাদের শেপ ওয়াইজ সেপারেশন। ঠিক আছে, দিস ইজ সাধারণ মানে জেনারেল কনসেপ্ট অফ জেল ইলেকট্রোফোরেসিস। আমি তোমাদেরকে মুখে মুখে এক্সপ্লেন করলাম, কোনো ইকুয়েশন না, মুখে মুখে এক্সপ্লেন করলাম যে টাইম যদি তুমি বেশি দাও, কম ইলেকট্রিক্যাল ভোল্টেজ দাও, তাহলে তুমি বেটার রেজলিউশন পাবে। ঠিক আছে, যদি টেম্পারেচারকে বাড়িয়ে দাও, তাহলে মেশগুলোর কি হয়ে যাবে, ডায়ামিটারটা মানে মেশের যে সাইজগুলো বেড়ে যাবে, এর ফলে বাজে সেপারেশন হবে। ঠিক তো, এখান থেকে কোন জায়গা থেকে এই কথাগুলো বললাম, যে যে ইলেকট্রোফোরেটিক মোবিলিটি নিয়ে এই টার্মগুলো বললাম। হ্যাঁ, হিট জেনারেশন দিয়েও একটা সূত্র আছে, যে V ইজ ইকুয়াল টু IR, সেখান থেকে হিট ইজ ইকুয়াল টু বলা হয় I স্কয়ার RT। ঠিক তো, তুমি যত বেশি তুমি কি করবে, মানে ভোল্টেজ দেবে তুমি, তত বেশি তোমার কি হবে, তোমার হিট জেনারেট হবে, আর হিট জেনারেট হলে তোমার সেই জিনিসটা খারাপ। চলো এবার আমি একটু টেকনিক্যালিটিতে সাথে, এই গেল সাধারণ কনসেপচুয়াল ব্যাপার স্যাপার। ঠিক আছে, তাহলে জেল ইলেকট্রোফোরেসিসে কাদেরকে আমি সেপারেট করব, আমি আমার মতন করে একটু সাজিয়ে নিয়েছি। যে প্রথম কথা তোমাকে জানতে হবে চার্জ কি। তা আমি কি লিখছি, বাই নোয়িং দ্য চার্জ of a molecule of many molecules, যে আমাকে চার্জ আগে জানতে হবে, যে সে কি চার্জ। ঠিক আছে,
তারপরে সেই মলিকিউলকে আমি জেল ইলেকট্রোফোরেসিস আমি জি লিখছি, হ্যাঁ, জি দিয়ে আমি কি করব, সেপারেট করব, তাকে আমি জি দিয়ে সেপারেট করব। কথাটা বোঝাতে পেরেছি? হ্যাঁ, আমি তারপরে তাকে দিয়ে সেপারেট করব। আগে তার চার্জ আমাকে জানতে হবে যে কি ধরনের চার্জ সে বেয়ার করছে, ঠিক আছে? সেই চার্জড মলিকিউলকে আমি সেপারেট করব। এত দূর অবধি বোঝা গেছে? তাহলে আমি তোমাদের বললাম যে এই যে জেলটা সেটা কি তৈরি করে, আমি একটু ছোট করে আরেকবার বলে দিচ্ছি যে তোমাদের কোশ্চেনে আসতে পারে, লিখতে সুবিধা হবে। এই যে জেলটা অ্যাকচুয়ালি নেটওয়ার্ক, ইট ইজ অ্যাকচুয়ালি নেটওয়ার্ক। এটাকে অনেকে কি বলে বলো তো, মলিকিউলার সিপ বলে। কি বলা হয়? মলিকিউলার সিপ। সিপ মানে হচ্ছে চালুনি, মলিকিউলার সিপ বলা হয়। বোঝা গেছে? যে এই আসলে ছাঁকে, ঠিক আছে? এই যে জেলের যে ম্যাট্রিক্সটা আছে এই রেজিস্ট্যান্ট প্রোভাইড করে, মানে যে না আমি আটকেছি মানে আমি তোকে আর যেতে দেবো না, সেই জন্যই অ্যাকচুয়ালি সেপারেট হয়। ওটা একটু আগেই বললাম আমি, ঠিক আছে? এটা একটু আগেই বললাম। তাহলে এই রকম হচ্ছে ব্যাপার, এবং সবসময় কোন দিকে, ক্যাথোড দিকে অ্যানোডের দিকে যায় বাই দ্য ফোর্স অফ ইলেকট্রিক্যাল কারেন্ট। তার ফোর্সে ক্যাথোড দিকে অ্যানোডের দিকে সেপারেশন হয়। কিসের ভিত্তিতে সেপারেশন হয়? তো সবার প্রথম বলবো যে এরা সাইজের ভিত্তিতে সেপারেশন হয়, ঠিক আছে? এটা ফার্স্ট। কিছু উন্নত টেকনিক ইউজ করলে আমরা শেপ অনুযায়ী তাদেরকে কি করতে পারি, সেপারেট করতে পারি, ঠিক আছে? এন্ড দ্য চার্জ অফ দ্য মলিকিউল, কিছু জন হাইলি নেগেটিভ থাকে, কিছু জন একটু কম নেগেটিভ থাকে, তো সেই চার্জটাও ডিপেন্ড করে। তাহলে সাইজ, শেপ এবং চার্জের উপর ভিত্তি করে আমরা কি করতে পারি, কোনো আমরা মলিকিউলকে সেপারেট করতে পারি। যেমন আমি মলিকিউলার ডেনসিটি দিয়ে, আমরা ক্রোমাটোগ্রাফিতে আমরা ডেনসিটি দিয়ে ইউজ করি, একটা ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন হয়, সেটাতে আমরা ডেনসিটি দিয়ে করতে পারি। ক্রোমাটোগ্রাফিতেও এরকম একটা টেকনিক হয়, মানে স্পেশাল ক্রোমাটোগ্রাফি অনেক রকমের হয়, ঠিক আছে? তোমরা কমন হয়তো পড়বে, পেপার ক্রোমাটোগ্রাফি দিয়ে স্টার্ট করবে, ঠিক আছে? কলম ক্রোমাটোগ্রাফি, অনেক ধরনের ক্রোমাটোগ্রাফি, হ্যাঁ। তো সেই ক্রোমাটোগ্রাফি দিয়ে আমরা এই ধরনের কিছু অ্যাপ্লিকেশন করতে পারি, যাদের মলিকিউলার ডেনসিটিকে দিয়ে আমরা কি করতে পারি, তাদেরকে সেপারেট করতে পারি। তো আমরা জেল ইলেকট্রোফোরেসিসে শেপ, সাইজ এবং চার্জ দিয়ে নরমালি আমরা কি করব, তাকে সেপারেট করব। এত দূর অবধি বোঝা গেছে? ঠিক আছে? তাহলে আমি তোমাকে বললাম জেল ইলেকট্রোফোরেসিস কি কি করে, এবং জেল ইলেকট্রোফোরেসিসে কি বলেছে যে জেল ইলেকট্রোফোরেসিসের যে সেপারেশন টেকনিকটা সেটা ডিপেন্ডস আপন কি কি বললাম, সবগুলো মাথায় রাখবে। কি কি কে সেপারেট করে সেটাও বলে দিলাম। চলো এরপর একটু জায়গায় আসি। চলো বলো। বলছে এখানে সেই ইলেকট্রোফোরেসিস টেকনিক, মানে আমরা তড়িৎ বিশ্লেষণ ছোটবেলায় যেরকম পড়েছিলাম সেই রকমই একটা গল্প। তো আমরা সবার প্রথমে জেল বানাবো। কি বানাবো? জেল। জেল ফর্মিং মেটেরিয়াল, মন দিয়ে শোনো, জেল ফর্মিং মেটেরিয়াল। তো জেলকে আমরা যখন বানাবো, আমরা নরমালি দু রকমের জেল ফর্মিং মেটেরিয়াল ইউজ করি। একটার নাম হচ্ছে এগার এগার, তোমরা এটাকে চেনো, যে এটা রোডোফাইসির যে মেম্বার্স গুলো আছে, গ্রাসিলারিয়া, গিগার্টিনা, ঠিক আছে? তো সেই সমস্ত জায়গা থেকে আমরা এগার এগার পাই, তাই তো? তাদের সেল ওয়ালের মধ্যে ফাইকোকলয়েড হিসেবে এগার এগার জমা থাকে। সেই এগার এগারকে আমরা ইউজ করি জেল ফর্মিং মেটেরিয়াল দিয়ে, মানে এগার এগার দিয়ে আমরা কি বানাতে পারি, জেল বানাতে পারি। আরেকটা ইউজ করা হয় যার নাম হচ্ছে পলিঅ্যাক্রিলামিড। পলিঅ্যাক্রিলামিড, এটা বাবা আমি বলে রাখি, এটা হচ্ছে একটা সিনথেটিক মেটেরিয়াল। এটা হচ্ছে একটা সিনথেটিক মেটেরিয়াল, কোনো জীবের জিনিস নয়, বানানো হয়, মানে ফ্যাক্টরিতে বানানো যায়। সিনথেটিক মেটেরিয়াল, এর কি গুণ আছে, এ নাকি ওয়াটার সলিবল, এ নাকি কি ওয়াটার সলিবল। তাই একেও আমরা কি করি, আমরা জেল ফর্মিং মানে জেল বানানোর জন্য, ওই যে নেটওয়ার্ক বানানোর জন্য আমরা ইউজ করি। এবার একটু বলি যে পলিঅ্যাক্রিলামাইডকে আমরা বেশি ইউজ করি, এবং এই পলিঅ্যাক্রিলামাইডকে ইউজ করে যদি আমরা জেলটা বানাই, তাহলে পলিঅ্যাক্রিলামাইড এর কাস্টমাইজেশনটা খুব সুন্দর হয়। মানে বক্তব্য হচ্ছে যে আমি একটা মেসের সাইজ এত বড় রাখবো, না আমি মেসের সাইজটাকে এই ছোট করে দেবো, ঠিক তো? পলিঅ্যাক্রিলামাইড দিয়ে খুব সুন্দরভাবে কন্ট্রোল করা যায়, এগার এগার দিয়েও কন্ট্রোল করা যায়, ঠিক আছে? তো একটু আমি তোমাদেরকে বলি, যদি আমি এগার এগার দিয়ে কোনো জেল ইলেকট্রোফোরেসিস রান করায়, তাহলে সেটাকে বলা হয় সিম্পলি এজ বলা হয়। কি বলা হয়? এগারোস জেল ইলেকট্রোফোরেসিস। আর যদি পলিঅ্যাক্রিলামাইড ইউজ করে আমরা কোনো জেল ইলেকট্রোফোরেসিস চালাই, তাহলে সেটাকে বলা হয়, সিম্পলি বলছি, এর অনেক টাইপস আছে, যার নাম হচ্ছে পেজ। পেজের পুরো নাম হচ্ছে পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিস। তাহলে জেল ফর্মিং মেটেরিয়ালটা দিয়ে নামকরণ করা হয়েছে। দেখো এরপর তোমার এটা হচ্ছে জেলটা, আমি একটু ছবিটা আনি, এই ছবিটা বা যে ছবিটা যেটাকে নিয়ে এসো, অসুবিধা নেই। আচ্ছা চলো এটাকে নিয়ে আসি, কপি, চলো দেখো। এবার বলছে এইটা হচ্ছে জেল তোমার, দেখো এটা হচ্ছে তোমার জেল। ছবিটা ভালো আসেনি, ছবিটা একটু ব্লারি, না দেখা যাচ্ছে তো, মোটামুটি দেখা যাচ্ছে তো? তো এইটা হচ্ছে তোমার জেল, বোঝা গেছে?
এই যে যেটা ধরে নাও, এই যে তোমার এই স্কাই কালারের যে মেটেরিয়ালটা আছে, দ্যাট ইজ ইওর জেল। তো বলছে এই জেলের সাথে আমরা কি কি মেশাই, মন দিয়ে শুনবে যে জেলের সাথে আমরা কি কি মেশাবো। যে আমরা নর্মাল প্রোটোকল বলছি, যে আমরা যখন জেলটা তৈরি করব, জেল যখন আমরা তৈরি করব, প্রথম হয় আমরা কি মেশাবো, এগার এগার মেশাবো, মানে এগার মেশাবো, কিংবা যদি আমরা পলিঅ্যাক্রিলামাইড থাকে, আমি পিএ লিখে দিলাম, তো আমি পলিঅ্যাক্রিলামাইড মেশাবো, ঠিক আছে, যেটা দিয়ে ইচ্ছে তুমি জেল বানাতে পারো, ওটার নামগুলো বলে দিলাম, যে যখন তুমি বানাবে ইউজ করবে তার নাম কি হতে পারে। এখানে আমরা একটা জিনিস ইউজ করব, বাফার ইউজ করব। বাফার জিনিসটা কি জিনিস আগে সবার প্রথমে শেখো, যে বাফার জিনিসটা হচ্ছে সেই জিনিসটা, আমরা টেকনিক্যালিটিসে যাব না, শুধু সিম্পল একটা কথা বলবো, যে এখানে একটা উইক অ্যাসিড আর একটা স্ট্রং বেসকে যদি মিক্স করি তাইলেও বাফার হয়, আবার উল্টোটা যদি করি, যে আমরা একটা স্ট্রং অ্যাসিড আর একটা উইক বেসকে যদি মেশাই তাহলেও নাকি বাফার হয়। ঠিক আছে, আমার কাছে এই জিনিসটা এখন ইম্পর্টেন্ট নয়, আমার কাছে ইম্পর্টেন্ট জিনিস যে বাফার কাজ কি করে। বাফার বলছে কি করে, যে বাফার যদি কি হয়, তোমার যদি পিএইচ কে কন্ট্রোল করে, আমি সিম্পলি আগে বলি, এনে কি করে, পিএইচ কে কন্ট্রোল করে। পিএইচ কে কন্ট্রোল করে মানে কি রকম, বলছে বাফার হচ্ছে সেই জিনিসটা, যে বলছে তোমার যদি কোনো কারণে তোমার এই যে বললাম যে চার্জ বেয়ার করছে, চার্জ ক্যারি করছে, তাই তো, তো চার্জটাই তো অ্যাকচুয়ালি পিএইচ এ রিফ্লেক্ট হয়। তো চার্জটা মনে করো কোথাও কমে গেল, কোথাও যেতে 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 চার্জটা কমে গেল, বা কোথাও চার্জটা কি হয়ে গেল, বেড়ে তো যাওয়ার কথা নেই, হয়তো কোথাও কমেই গেল। সেই কমে যাওয়া চার্জটা যেন কমে না যায়, চার্জ যদি কমে যায় তাহলে পিএইচ কি হয়ে যাবে, হয়তো চেঞ্জ হয়ে যাবে, পিএইচটা যাতে চেঞ্জ না হয় তার জন্য আমরা কাকে রেখেছি, বাফারকে রেখেছি। যেমন আমাদের ব্লাড হচ্ছে বাফার সিস্টেম, ঠিক আছে, ব্লাডের পিএইচ হচ্ছে 7.4। তুমি এই যে সিঙ্গাড়া খাচ্ছ, চপ খাচ্ছ, তোমার পেটে অ্যাসিড তৈরি হচ্ছে, সেই অ্যাসিডটা হয়তো সামহাও তোমার ব্লাডেও এন্টার করছে, কিন্তু ব্লাড কি করছে, তোমার ব্লাডটা যেহেতু বাফার সিস্টেমে কাজ করে, ওর মধ্যে বাইকার্বনেট আয়নস আছে, সে কি করছে, তোমার এই সামান্য অ্যাসিডিটিটাকে না, ওই যে অ্যাসিড হয়ে গেছে তোমার রক্তে, কি হচ্ছে, হয়তো অ্যাসিড মিশছে, এটাকে ব্লাড অ্যাসিডোসিস বলা হয়, তো রক্তে হয়তো মিশছে, তো ব্যাপারটা হচ্ছে কি হচ্ছে, যখন মিশছে, মেশার পরে কিন্তু চট করে পিএইচটা ব্লাডে চেঞ্জ করতে পারে না, কারণ ব্লাড ইজ এ বাফার সিস্টেম, ব্লাডের মধ্যে বাফার সিস্টেম আছে বলে ওই যে সামান্য অ্যাসিডিটিটাকে না ও কন্ট্রোল করে নিতে পারে, মানে পিএইচ 7.4 ফিক্স রেখে দেয়, ও চট করে চেঞ্জ করতে দেয় না, মানে তোমার পিএইচটা মনে করে 7.4 থেকে হট করে নামিয়ে 4-5 এনে দিল, না না, অমনি করবে না, ঠিক আছে, ওইটার জন্যই বাফারকে রাখা, যে বাফার কি করে, যে পিএইচটাকে মেনটেন করে। তাহলে আমার যে আমি মেটেরিয়ালটাকে সেপারেট করব, সেই সেপারেটিং মানে যাকে আমরা যে সাবস্টেন্সটাকে সেপারেট করছি, সে যখন জেল দিয়ে তো ক্রস করবে, সে এখানে ক্যাথোড এন্ড আছে, এখানে অ্যানোড এন্ড আছে, তো ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যখন আসবে, সে পুরো জেলটাকে ক্রস করবে, ঠিক আছে, গল্প হচ্ছে, পুরোটা নাও করতে পারে, আজকে আটকে গেলে আলাদা ব্যাপার, আটকাবে। তো সে যখন জেলকে ক্রস করবে, তার পিএইচ যেন চেঞ্জ না হয়, তো তার জন্য আমরা জেল যখন বানাবো, ঠিক আছে, তখনই আমরা জেলের সাথে কি অ্যাড করে দেবো, বাফার অ্যাড করে দেবো। তো এই জেল বানানোর যে ব্যাপারটা, সেটাকে কি বলা হয় বলো তো, জেল কাস্টিং বলা হয়। কি বলা হয়, কাস্টিং, শিখে রাখো। তাহলে আমরা বাফার অ্যাড করব, ঠিক আছে, কি বাফার অ্যাড করি, এখান থেকে এই ধরনের প্রশ্ন দেয়। নরমালি আমরা যখন জেল, আমরা মানে গোটা ইলেকট্রোফোরেসিসে নরমালি দুই ধরনের বাফার কে ইউজ করি। একটার নাম হচ্ছে, আমি এখানে লিখছি, একটার নাম হচ্ছে ট্রিস, কি নাম, একটার নাম হচ্ছে ট্রিস, একটার নাম হচ্ছে ইডিটিএ। ট্রিসের পুরো নাম হচ্ছে ট্রাইস্যামিনোমিথেন। কি নাম, ট্রিসের সাথে আরো ইউজ করি, ট্রিসের সাথে এইচসিএল মিএসসিএল ইউজ করি, কি নাম, ট্রাইস্যামিনোমিথেন। আর ইডিটি এর পুরো নাম হচ্ছে ইথিলিন ডাইয়ামাইন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, কি লিখছি, ইথিলিন ডাইয়ামাইন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, এটা হচ্ছে ইডিটি এর পুরো নাম। এর সাথে আমরা আরো কিছু জিনিস ইউজ করি, মানে শুধু ট্রিস বা ইডিটি না, আমরা নরমালি ইউজ করি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, টিএই বা নরমালি ইউজ করি টিবিই। টিএই এর পুরো নাম হচ্ছে কি বলতো, এটার নাম হচ্ছে ট্রিস অ্যাসিটেট ইডিটিএ বাফার, এটা বাজারে কিনতে পাওয়া যায়। বা টিবিই কি ইউজ করি, টিবিই এর নাম হচ্ছে ট্রিস বোরেট, মানে ট্রিসের সাথে বোরেট প্লাস ইডিটিএ মেশানো হয়, তিনটা জিনিসকে মেশানো হয়, নিয়ে কি করা হয়, বাফার ইউজ করা হয়। কি ইউজ করা হয়, নিয়ে বাফার বানানো হয়। জেল বানানোর সময় জেলের সাথেই বাফারটাকে মিশিয়ে দেওয়া হলো, কথাটা বোঝা গেল। জেলের সাথে আর কি কি মেশানো হয়, জেলটা যখন তৈরি করে, জেলের সাথে তোমাকে মিশিয়ে দেবে কি, বাফার, বাফারের সাথে তোমার জেলের সাথেই মিশিয়ে দেবে তোমাকে কি, ভিজিউলাইজেশন ডাই। কি মিশিয়ে দেবে, ভিজিউলাইজেশন ডাই,
মানে এ কি করবে, এ তোমাকে জেলটাকে একটু কালার প্রোভাইড করবে, ঠিক আছে। নর্মালি আমরা কি করি, ইটিবিআর, ঠিক আছে, ইথিডিয়াম ব্রোমাইড, কিংবা আমরা সাইবার গ্রিন, কি কি ইউজ করি, সাইবার গ্রিন নামক একটা, এগুলো ডাই, এগুলো হচ্ছে রঞ্জক, ঠিক আছে, সেই রকম ডাইকে ইউজ করি। ভিজুয়ালাইজেশন ডাই, এর কি নাম বলো তো, এর নাম হচ্ছে ভিজুয়ালাইজেশন ডাই। আমার কথাটা এতদূর অব্দি বোঝা গেল, এতদূর অব্দি বোঝা গেল। ভিজুয়ালাইজেশন যাই আমরা জেলের সাথেই মিশিয়ে দেবো, ঠিক আছে। এই জিনিসগুলো বুঝে যাও, আর কোথাও অসুবিধা হবে না, ঠিক আছে। এই অ্যাকচুয়ালি কি করে বলতো, আমাদের যে স্যাম্পলটা রয়েছে, মানে যে সাবস্টেন্স এতক্ষণ ধরে বলে আসছি, যখন আমরা এক্সপেরিমেন্টটা শুরু করব, মানে আমরা রান করব টেস্টটা, তখন তাকে আমি স্যাম্পল বলে ডাকবো। তো স্যাম্পলটা কি করে, এই ইটিবিআর থেকে বা সাইবার গ্রিন থেকে কালারকে ক্যাচ করে, ঠিক আছে, কালারকে ক্যাচ করে তাকে দেখতে সুবিধা হয়, ঠিক আছে। কারণ জেলটা নর্মালি কি হয়, ট্রান্সলুসেন্ট হয়, মানে একদম ট্রান্সপারেন্ট হয় না, ট্রান্সলুসেন্ট হয়, সেই জেলটাকে একটু কালার করে দিই আমরা, ঠিক আছে। এত দূর অব্দি বোঝা গেলে, দেখো আরো কত কিছু ইউজ করবো, দেখো হয়ে গেছে এত দূর অব্দি। তাহলে এই গেল আমার কি এই গেল আমার কি বলতো, আমরা জেলকে এইভাবে তৈরি করব। এত দূর অব্দি বোঝা গেছে। জেলের আমি আবার ফিরে আসবো আরেকটা জায়গায়, ঠিক আছে, যেটাকে ডিসকন্টিনিউয়াস সিস্টেম বলে। আমি এখন আপাতত একটা নর্মাল তোমাকে আইডিয়া দিয়ে গেলাম, হয়েছে। চলো আমি স্যাম্পল কেমন ভাবে প্রিপেয়ার করব, স্যাম্পল মানে আমি তোমাদের শেখালাম যে স্যাম্পল আমি কেমন করে প্রিপেয়ার করব। দেখো স্যাম্পল প্রিপারেশন, শুধু সামান্য একটু শুনলেই হবে, বেশি কিছু নেই। দেখো স্যাম্পল প্রিপারেশন, দেখো স্যাম্পল আমরা যেখানে প্রিপেয়ার করব, আগে বলি জায়গার কথা বলি, যে স্যাম্পলটা যেখানে প্রিপেয়ার করব এই রকম কিছু জায়গা থাকে, বুঝেছো, এই রকম কিছু জায়গা থাকে। দেখো মানে কি করে, আমরা জেলটা বানানোর পর এখানে একটা চিরুনির মতন জিনিসকে ঢুকিয়ে দিই, চিরুনির মতন জিনিসটাকে বলা হয় কোম্ব। দেখো দেখো দেখাচ্ছি, এখানে ছবিটা অত ক্লিয়ার নেই বলে হয়তো বুঝতে পারবে না। এই যে ঘরগুলো, এই তলার যে ঘরগুলো, দেখো এই যে ঘরগুলো আছে, এই ঘরগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি ওয়েল। কি বলা হয়, ওয়েল, WELL, ওয়েল মানে যেটা আমরা আগে ছোটবেলায় কুয়ো পড়েছিলাম, সেই ওয়েলের মধ্যে স্যাম্পলকে লোড করা হয়। এবং স্যাম্পল একদম ছোট জিনিস, ঠিক আছে। তো স্যাম্পলকে লোড করার সময় আমরা কি কি জিনিস দেবো, দেখো আমরা কি করি, স্যাম্পলেও কি কি ইউজ করি, স্যাম্পল তো দেবোই, মানে স্যাম্পলের সাথে কি ইউজ করি, আমরা বাফার ইউজ করি। স্যাম্পলের জন্য কোনো রকম ভাবে কোনো গন্ডগোল না করে, ওর জন্য পিএইচ এর কোনো রকম চেঞ্জ না হয়, আমরা স্যাম্পলের সাথেও কি করে দিই, বাফার ইউজ করে দিই, ঠিক আছে। এটাকে স্যাম্পল বাফার বলে। কি বলা হয় এটাকে, তাহলে স্যাম্পল বাফার বলা হয়। জেল তৈরি করার সময় যে বাফারটাকে ইউজ করেছিলাম সেটাকে কি বলা হয় বলতো, জেল বাফার বলা হয়। এটাকে কি বলা হয়, জেল কাস্টিং বাফার বলা হয়। সিম্পলি একে জেল বাফার বা জেল কাস্টিং বাফার বলা হয়, ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে। চলো তো স্যাম্পল বাফার ইউজ করলাম, ঠিক আছে। সাথে আমি কি করলাম, আমি একটা জিনিস ইউজ করি যার নাম হচ্ছে গ্লিসারল। কি নাম, গ্লিসারল। গ্লিসারল কি করে, স্যাম্পলটাকে ফুল রেডি করার পর আমরা যখন এই রকম জায়গায় স্যাম্পলটাকে দিয়ে দিলাম, তার উপরে আমরা 2 ড্রপ গ্লিসারল ফেলে দিলাম, 2 ড্রপ 3 ড্রপ গ্লিসারল ফেলে দিলাম। এইটা মনে করো গ্লিসারলটা কি হয়, স্যাম্পলটা এত হালকা যে যেটা ওয়েল থেকে যেন না বাইরে দিকে বেরিয়ে যায়, ঠিক আছে, সেইটা এনসিওর করার জন্য আমরা এর মাথায় গ্লিসারলকে চাপিয়ে দিই। এর মাথায় কে চেপে থাকে, গ্লিসারল চেপে থাকে, ঠিক আছে। গ্লিসারল কি করে, যে স্যাম্পলটাকে এনসিওর করে যে এই স্যাম্পলটা জেলের মধ্যে দিয়ে যাবে। এমনও ঘটনা ঘটতে পারে যে এখানে চাপিয়েছি স্যাম্পল, ঠিক আছে, স্যাম্পল বাইরের দিকে পড়ে গেছে, ঠিক আছে, ছোট জিনিস, তুমি ভেবো না যে বিশাল বড় ভারী সারি কোনো জিনিস বাইরের দিকে বেরিয়ে গেছে, বুঝতেও পারবে না তুমি চোখে দেখে, ঠিক আছে। তো সেই জন্য এটার উপর আমরা গ্লিসারল চাপিয়ে দিই। এবারে দেখো স্যাম্পলটার সাথে আমরা আরেকটা জিনিস দিই, যার নাম হচ্ছে কি বলতো, ট্র্যাকিং ডাই। কি নাম, ট্র্যাকিং ডাই। নরমালি যে ট্র্যাকিং ডাইটা ইউজ করা হয় তার নাম লিখে রাখো ব্রোমোফেনল ব্লু। এটাই ওয়াইডলি ইউজ করা হয়। এ তোমাকে বলে দেয়, দেখো জেলটা তো ব্রোমোফেনল ব্লু, দেখো জেলটা তো যে রয়েছে সেই জেলটা তো ট্রান্সপারেন্ট, ঠিক তো। আর মনে করো আমার স্যাম্পলেও আমরা বিশাল কোনো কালার মালার দিই না, নর্মাল স্যাম্পলটাকে ছেড়ে দিই, ঠিক আছে। তো স্যাম্পলটার আসলে কালার মিক্স করি, স্যাম্পলটাকে আমরা ফ্লুরোসেন্ট ডাই দিয়ে কালার করি। তো আমরা একটা ট্র্যাকিং ডাই দিই, মানে আমরা এই ট্র্যাকিং ডাই আমাদের প্রোগ্রেসটা বলে দেয় যে স্যাম্পলটা কত দূর অবধি গেছে। মানে কি হয়, যে এই রকম মনে করো স্যাম্পলটা যাচ্ছে, মনে করো এইটা হচ্ছে আমাদের স্যাম্পলটা, মনে করো এত দূর অবধি স্যাম্পলটা গেছে, কথার কথা এত দূর অবধি গেছে, এখানে মনে করো এত দূর অবধি গেছে। তো এই স্যাম্পলটাকে তুমি দেখতে পাবে না, স্যাম্পলটা আমি যেমন কালার করেছি না, সেই কালারটা তুমি দেখতে পাবে না, তুমি ইউভি লাইট চালাও তবে যে হয়তো দেখতে পাবে। তো তোমাকে একটা ভিজুয়ালাইজের জন্য যেন চোখে যেন দেখতে পাও, ট্র্যাক করতে পারো যে কত দূর গেছে, তার জন্য কি করেছি,
ওর আগে ও একটা কালার নিয়ে ঘুরে বেড়ায়, যে এইরকম একটা জিনিস থাকে। এটা কিন্তু স্যাম্পেলের অ্যাহেড থাকে, মানে স্যাম্পেলের সামনে দিকে থাকে। তুমি এই জায়গাটা দেখলেই বলে দেবে যে এই যে কালারটা যেটা বললাম আমি, এই যে জিনিসটা, এই কালারটা দেখলেই তুমি কমেন্ট করবে যে না এর সামনে স্যাম্পেলটা আছে। কারণ স্যাম্পেলটাকে ঠেলে 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 কি করে নিয়ে আসে, সেই জিনিসটার নাম হচ্ছে কি বলতো, ট্র্যাকিং ডাই। ঠিক আছে, এবার আমি তোমাকে বলেছি স্যাম্পেলটার আদতে কোনো কালার নেই, এবং স্যাম্পেলটাকে আমরা কালার করে পাঠাইও না। এই স্যাম্পেলটাই কি করে দেয়, ওই ভিজুয়ালাইজেশন ডাইটাকে ক্যাচ করে নেয়। ঠিক আছে, যে স্যাম্পল লিখে রাখো, এই জায়গাগুলোই তোমাকে বোঝা মানে ঝামেলা করবে। এই স্যাম্পল যখন ইট প্রসিড থ্রু দ্য জেল, when it proceed through the gel, proceeds through the gel, জেল সিস্টেমের মধ্যে দিয়ে যখন যায়, লেখাটা খারাপ হলো একটু দেখে নেবে, প্রসিড থ্রু দ্য জেল, এ কি করবে, এ ক্যাচেস আপ দ্য ভিজুয়ালাইজেশন ডাই, ঠিক তো? সে ভিজুয়ালাইজেশন ডাইকে ক্যাচ করে নেবে, মানে রংটা নিয়ে নেবে, স্যাম্পলে ভিজুয়ালাইজেশন ডাইটা মিশে যাবে। এরপরে কি ঘটনা ঘটবে, ওকে নরমালি তুমি দেখতে পাবে না, ট্রান্সপারেন্ট দেখতে পাবে। সব ঘটনাটা ঘটে যাওয়ার পর তুমি ট্র্যাকিং ডাইকে দেখলে, ট্র্যাকিং ডাই মানে এইটা মনে করে একদম শেষে চলে এসেছে, এই যে আমরা এই নীল কালারের দাগটা, এই দাগটা মনে করে এখানে চলে এসেছে, তাহলে তুমি বুঝবে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমার জেল ইলেকট্রোফোরেসিস কমপ্লিটেড রান করে গেছে। এরপরে তুমি ওকে কি চালাও, তুমি ওই গোটা প্লেটটার উপর, জেল প্লেটটার উপর তুমি ওখানে ইউভি লাইট চালিয়ে দাও। যখনই ইউভি লাইট চালাবে তুমি ফ্লুরেসেন্স দেখতে পাবে। দেখো ওটার ছবিটা ওই জন্য আমি এনে রেখেছি, এই দেখো দেখো, এই দেখো ফ্লুরেসেন্ট মেটেরিয়াল দেখাচ্ছে, দেখতে পাচ্ছ চোখে? দেখো এখানে দেখো একটা ফ্লুরেসেন্ট মেটেরিয়াল দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? তো এটাকে আমরা কি করেছি, এখানে ইউভি লাইট চালিয়ে একে ফ্লুরেসেন্ট, এটা হচ্ছে ফ্লুরেসেন্স শো করছে। এ কি করছে, ফ্লুরেসেন্স শো করছে, কিন্তু ফ্লুরেসেন্স শো করছে, মাথায় রাখবে। কথাটা বোঝাতে পেরেছি? তো আমরা এইভাবে আসলে কাজ করি। দেখো এখানে যে ব্যান্ডস গুলো এসছে, এই ব্যান্ডস গুলো হচ্ছে সেপারেটেড ব্যান্ডস। ঠিক আছে, তারা সাইজ অনুযায়ী বা তারা চার্জ অনুযায়ী, ঠিক আছে, তারা সেপারেট হয়ে গেছে। এগুলোকে আস্তে আস্তে আমরা কি করব, কিচ্ছু না, একটা চামচ নিয়ে যাব, ঠিক আছে, যেটাকে স্প্যাচুলা বলে, সেই স্প্যাচুলাতে করে একে স্কুপের মতন হয়, আইসক্রিম স্কুপের মতন দেখতে, বা লম্বাটাও হতে পারে, এই স্প্যাচুলা দিয়ে ওই জায়গা থেকে চেঁচে চেঁচে নেবো, ব্যাস এইটাই হচ্ছে সেপারেশন টেকনিক, আর কিচ্ছু না। ঠিক আছে, তাহলে এই গেল আমার সামান্য কিছু কথা যে স্যাম্পল বানানোর পদ্ধতিতে। স্যাম্পলে কি কি মেশালাম, তাইলে বাফার মেশালাম, আমি গ্লিসারল মেশালাম, ঠিক আছে, স্যাম্পলটা যাতে না এসকেপ করে, গ্লিসারল এনসিওর করে, লিখে রাখো যে ইট ensures that the sample doesn't escape the well, ওয়েল যেন ছেড়ে না বেরিয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ, আর ওয়েলকে এরকম ওয়েল তৈরি করা এটা জেলের মধ্যেই হয়। এই ওয়েলটাকে আমরা অনেকে কোম বলে, ঠিক আছে, এই যে পুরো যে স্ট্রিপটা এটাকে অনেকে কোম বলে, হ্যাঁ, এটাও শিখে রাখো। আচ্ছা, তাহলে চলো এই গেল আমার স্যাম্পল বানানোর পদ্ধতি। এতদূর অব্দি বোঝা গেছে? এগোবো? এতদূর অব্দি বোঝা গেছে? ঠিক, চলো এবার তোমাদের না দুটো সেপারেট টেকনিক আছে, হ্যাঁ, মানে আমরা 11 জেল ইলেকট্রোফোরেসিস কেমন করে পারফর্ম করব, আর আমরা পলিঅ্যাক্রিলামেট জেল ইলেকট্রোফোরেসিস কেমন ভাবে পারফর্ম করব। হ্যাঁ, তো পলিঅ্যাক্রিলামেট জেল ইলেকট্রোফোরেসিস পারফর্ম করার সময় আমরা দু রকমের সিস্টেমকে ইউজ করি। আমি শুধু সেটা সম্পর্কে একটু বলে দিই, যে দেখো, যে ডিপেন্ডিং আপন দ্য বাফার, কার ওপর আমরা বাফার ইউজ করছি, তাই তো, সেই বাফারকে আমরা দু রকম বাফার ইউজ করি কিছু সময়, আর কিছু কিছু সময় তোমাদের যেমন আমি বললাম যে এক রকমেরই বাফারকে ইউজ করি। মানে স্যাম্পলে যে বাফারটা ইউজ করেছি ইট ইজ এক্স্যাক্টলি লাইক দা কি বলবো, ওই জেল কাস্টিং বাফার, সেম বাফারকে ইউজ করেছি। ঠিক তো? তো এইরকম যদি কোনো সিস্টেম হয় যে যেখানে কি করেছে, আমার স্যাম্পেলেও এক বাফার, এবং গোটা সিস্টেমটাতে মানে উপর থেকে ক্যাথোড থেকে অ্যানোডের পথে যতটা বাফার আছে সেটা এক ধরনেরই বাফার, ঠিক আছে, সেই রকমকে কি বলা হয় বলতো, কন্টিনিউয়াস জেল। কি বলা হয়? কন্টিনিউয়াস জেল। ঠিক আছে, আরেক ধরনের আমরা বাফার সিস্টেম ইউজ করি যেখানে কি হয়, ডিফারেন্ট টাইপের বাফারকে ইউজ করা হয়। প্রথমে যে জায়গায় লোড করা হয় স্যাম্পলকে, মানে যে জায়গাটা আমি বললাম ওয়েল, সেই জায়গায় একটা বাফার সিস্টেম ইউজ করা হয় যার নাম হচ্ছে স্ট্যাকিং বাফার। বড় সুন্দর এর প্রসেসটা, হ্যাঁ, স্ট্যাকিং বাফার কেন এটাকে করে, বড় সুন্দর, গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিডকে ইউজ করা হয় সেখানে, ওই অ্যাকচুয়ালি ঠেলে ঠেলে নিয়ে যায়, খুব সুন্দর জিনিস। তো
কি বলছি, যেখানে আমরা লোড করছি সেই একটা রিজিয়নে অন্য বাফার সিস্টেম, আর যে মেন যে জায়গা দিয়ে মানে পুরো জেল সিস্টেমের মধ্যে দিয়ে যখন যাবে, যেটা জায়গাটা লম্বা যে পথটা অতিক্রম করবে, সেই জায়গার জেল পার্টে আলাদা বাফার সিস্টেম। মানে কি করলাম যে আমি যদি এইরকম ভাবে আঁকি, যে এইরকম ভাবে মেকারই আঁকছি তখন থেকে, আচ্ছা চলো তো একটু ভালোভাবে আঁকি। আচ্ছা চলো এমনি এঁকে দিচ্ছি, হ্যাঁ তোমরা বুঝে নাও। যে এইরকম আছে মনে করো জেল সিস্টেমটা, ঠিক আছে, এটা সুবিধা হবে বুঝতে। তো এইরকম কি আছে মনে করো, এইরকম কি আছে, এইরকম আমার কি আছে, ওয়েলস আছে। এগুলো হচ্ছে আমার ওয়েলস, এগুলো হচ্ছে আমার ওয়েলস, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েল 1, এটা হচ্ছে 2, এখানে এটা হচ্ছে 3, এখানে এটা হচ্ছে 4, ঠিক তো। তো দেখো এইখান থেকে এতটা সিস্টেম আমি এরকম দাগ দিলে বাজে দেখাচ্ছে, চলো আমি এইরকম করে আঁকছি, যে এই সিস্টেমটা, এই যে এখান থেকে এতটা, এখানের বলছে বাফারটা অন্য, বুঝলে। এই জায়গাটার যে বাফারটা, এখানে একটা অন্য বাফার ইউজ করেছে। আর তারপরে যে জায়গাটা আছে মনে করো এই অঞ্চলটা, তার নেক্সট যে পার্টটা আছে এই অঞ্চলটা, এই জায়গাটা জেল ফর্মিং মেটেরিয়ালটাও অন্য বলবো না, তার কনসেন্ট্রেশন ডিফারেন্ট। এই জায়গাটার বাফার সিস্টেমটা অন্য, মানে এখানে আলাদা বাফার, ঠিক তো। এখানের বাফার, এখানের পিএইচ এক রকমের, ঠিক আছে, এখানের পিএইচ এক রকমের। নরমালি এখানের পিএইচ কি করা থাকে, হাই করা থাকে, আর এখানের পিএইচ কে কি করা থাকে, লো করা থাকে। তাহলে দু রকমের বাফার সিস্টেম ইউজ করা হচ্ছে। তো সেই ধরনের জেল, মানে সেই ধরনের জেল ইলেকট্রোফোরেসিস পারফরম্যান্সকে বা সেরকম জেল ইলেকট্রোফোরেসিস চালানোকে বলা হয় ডিসকন্টিনিউয়াস। কি বলা হয়, ডিসকন্টিনিউয়াস জেল ইলেকট্রোফোরেসিস, ঠিক তো। তাহলে এখানে কি করা হয়, যে দুটো বাফার সিস্টেম ইউজ করা হয়। কত ইউজ করা হয়, দুটো বাফার সিস্টেম ইউজ করা হয়। কেন ইউজ করা হয়, খুব সুন্দর টেকনিক। আর কন্টিনিউয়াসে কি করা হয়, সিঙ্গেল বাফার সিস্টেম ইউজ করা হয়, সিঙ্গেল বাফার সিস্টেম ইউজ করা হয়, ঠিক আছে, সিঙ্গেল বাফার সিস্টেম ইউজ করা হয়। দেখো তো এবার বাফার সিস্টেম কত রকমের আছে অ্যাকচুয়ালি, তাহলে বলবো যে এখানে যে এই যে প্রথমে যে বাফারটা ছিল হলুদ কালারের যে বাফারটা এঁকেছি, সেই হলুদ কালারের বাফারটার নাম নাকি, একে এই যে বাফারটা তার নাকি অনেকে বলে যে স্ট্যাকিং বাফার, বা এই যে অঞ্চলে যে জেলটা থাকে তার কনসেন্ট্রেশন বললাম একটু আলাদা হয়। এই জেলটার নাম, যে ইয়েলো কালারের, যে আমি এখানে এইরকমই লিখছি, যে ইয়েলো কালারের যে জেলটা রয়েছে তার নাম হচ্ছে কি স্ট্যাকিং জেল, তার নাম হচ্ছে কি স্ট্যাকিং জেল। আর যেটা স্কাই কালারের যে জেলটা আঁকা আছে সেটার নাম হচ্ছে, একে বলা হয় সেপারেটিং জেল। কি বলা হয়, সেপারেটিং জেল, বা একে অনেকে বলে রানিং জেল। কি বলে, একে রানিং জেল বলা হয়, ঠিক তো। বা একে অনেকে কি বলা হয়, মাইগ্রেটিং জেল। কি বলা হয়, মাইগ্রেটিং জেল। এবার বক্তব্য আসি, যে সেপারেটিং জেল, রানিং জেল বা মাইগ্রেটিং জেল না, দিস আর দ্য কমন ওয়ার্ড ফর দ্য জেল। মানে আমি তোমাদের শেখাবো যে বাফার সিস্টেম নাকি ক রকমের হতে পারে, দু রকমের, ডিসকন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস, ঠিক তো, ডিসকন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস, বোঝা গেছে। তো এবার বক্তব্য হচ্ছে, যদি আমরা কন্টিনিউয়াস জেল সিস্টেমকে ইউজ করি, তাহলে যে নরমাল জেলটা, যে সিঙ্গেল যে জেলটা রয়েছে, এক রকমের বাফার সিস্টেমকে ইউজ করা হয়েছে। এখানে দু ধরনের বাফার সিস্টেম, টু টাইপস অফ জেলও আছে, ঠিক আছে, এটাও লিখে রাখো, টু টাইপস অফ জেল, আর এখানে সিঙ্গেল জেল, এখানে কত রকমের, সিঙ্গেল টাইপ জেল, ঠিক আছে, এখানে সিঙ্গেল টাইপের জেল রয়েছে। তো এই যে সিঙ্গেল টাইপের জেলটাকে, সেটাকে নরমালি কি নামে ডাকা হয়, সেপারেটিং জেল বা মাইগ্রেটিং জেল বা রানিং জেল, যার মধ্য দিয়ে যাচ্ছে। কথাটা বোঝাতে পেরেছি, ঠিক তো, যার মধ্য দিয়ে যাচ্ছে, কথাটা বোঝা পেরেছে। অ্যাকচুয়ালি জানো তো তিনটা বাফার সিস্টেম আছে, অ্যাকচুয়ালি দুটো বাফার সিস্টেমও নেই, তিনটে বাফার সিস্টেম আছে। আমি তোমাদেরকে বলবো যে এই মাইগ্রেশন জেলটা জিনিসটা একটু আলাদা, সেপারেটিং জেল আর মাইগ্রেশন জেলের মধ্যে কিছু পার্থক্য আছে। তোমরা একটু দেখো এই জায়গাটা যদি নজর করো তাহলে বুঝতে পারবে। দেখো এইখানে একটা মেটেরিয়াল আছে, এখানে একটা লিকুইড আছে, দেখেছো, এখানে একটা ইয়েলো কালারের লিকুইড আছে, সেই লিকুইডটা কিন্তু অন্য লিকুইড। এই জেলটাকে কি বলা হয় বলতো, অ্যাকচুয়ালি রানিং জেল বলা হয় বা মাইগ্রেটিং জেল বলা হয় এই জেলটাকে। এই যে যেটা স্কাই কালারের যে জিনিসটা আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেপারেটিং জেল, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেপারেটিং জেল। কি, এটা হচ্ছে কি সেপারেটিং জেল সিস্টেম। আর এইদিকে যে এই যে ইয়েলো কালারের যে একটা লিকুইড কে ইউজ করা হচ্ছে, সেই লিকুইডটার কি নাম বলা হচ্ছে, মাইগ্রেশন। এখানে মাইগ্রেশন বাফার দেওয়া, এখানে বাফার সিস্টেমটা একটু আলাদা হয়। তো মানে মুদ্রা কথা, যদি একরকম বাফারকে ইউজ করা হয় বা একরকম জেলকে ইউজ করা হয়, উই কল্ড ইট কন্টিনিউয়াস জেল। ডিসকন্টিনিউয়াস জেলে কি হবে, টু অর মোর লিখে দিচ্ছি, টু অর মোর সিস্টেম, ঠিক আছে, দুই বা দুইয়ের বেশি সিস্টেমকে যদি ইউজ করা হয়। তাহলে কি হবে, তাহলে কি হবে, ডিসকন্টিনিউয়াস জেল। ডিসকন্টিনিউয়াস জেলে কি হবে, টু অর মোর সিস্টেম, ঠিক আছে, দুই বা দুইয়ের বেশি সিস্টেমকে যদি ইউজ করা হয়। তাহলে কি হবে, তাহলে কি হবে,
হয়ে গেছে এত দূর অবধি? ঠিক আছে, আমি দেখো গ্লাইসিনের পার্টটা আজকে পড়াচ্ছি না, আমি তোমাদেরকে আজকে নর্মাল মানে এজ আর পেজের গল্প বলছি। দেখো প্রথমে আসছি আমরা অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস। অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস, ঠিক আছে। দেখো অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিসে সবার প্রথমে বলবো যে এটা নাকি হরাইজন্টাল প্লেটে পারফর্ম করা হয়। কি হয়? হরাইজন্টাল প্লেটে পারফর্ম করা হয়, ঠিক আছে। মানে কোনটা বলছে ওরা, যে এরকম শোয়ানো প্লেটে পারফর্ম করা হয়, ঠিক আছে। আমি এখনই বলে রাখি পেজটা নাকি ভার্টিক্যাল প্লেটে পারফর্ম করা হয়, ঠিক আছে, আমি বলবো চলো। তো অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিসে কি করা হয়, সবার প্রথমে অ্যাগার কনসেন্ট্রেশন নেওয়া হয়, মানে এগার নেওয়া হয়, ঠিক আছে। আমি এগুলো তোমাদেরকে বললাম আর বলছি না। একে জেল কাস্টিং করা হয়, ঠিক আছে, মানে এগার নেওয়া হয়, এগারের সাথে বাফার নেওয়া হয়, বাফারের সাথে তোমার কি করা হয়, হ্যাঁ কিছু, ও না ঠিক আছে চলো, ও এগার নেওয়া হয়, এগারের সাথে বাফার নেওয়া হয়, সমস্ত কিছু আমি তোমাদের জেল কেমন ভাবে তৈরি করে আমি তোমাকে বলে দিলাম, সমস্ত কিছু নিলাম, ঠিক আছে, সমস্ত কিছু নিলাম, আমরা এইভাবে জেল কাস্টিং করলাম। কিভাবে করলাম? জেল কাস্টিং করলাম। দেখো এখানে মাইক্রোওয়েভ অনেক কিছু টেকনিক আছে। আমরা মাইক্রোওয়েভ মানে সিম্পল যেরকম বাড়িতে আগুনে গরম করে মাইক্রোওয়েভ যেরকম মেশিন থাকে, সেই ওই মাইক্রোওয়েভটা দিয়ে আমরা কি করি, এটাকে বয়েল করি, বয়েল করার পর এর সাথে ভিজুয়ালাইজেশন ডাই মেশাই, ঠিক আছে, তারপরে ওই কোম দিয়ে সলিডিফাই করি, সলিডিফাই করার পর এখানে মাঝখানে একটা কোম রেখে দিই, কোম যদি রেখে দাও তখনই তোমার জেল তৈরি। মানে এই যে যখন এগারোস প্লেট দিয়ে বানাই তখন এটা কিন্তু লিকুইড থাকে, কি থাকে বলো তো, লিকুইড ফর্মে থাকে। তো লিকুইড ফর্মে থাকলে এগারের একটা ভালো সুবিধা রয়েছে যে এগার রুম টেম্পারেচারে কি হয়ে যায়, সলিড হয়ে যায়, ঠিক আছে, জেল ফর্ম করে, সলিডিফাই হয়ে যায়। এই জন্য এগারকে আমরা এত সুন্দরভাবে ইউজ করি। তো যখন ইউজ করি না তখন ওর একটা এরকম মানে একটা মাথা এরকম একটা নর্মাল হয়তো এরকম একটা প্লেটের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে, ঠিক আছে, একটা ট্রে এর মধ্যে রেখে দিলাম। সেই ট্রেটাতে আমরা এরকম একটা কোম বসিয়ে দিই, যে কোমটা এরকম সেভ করা থাকে, কাটা কাটা থাকে, যে কোমটা এরকম কাটা কাটা থাকে, বোঝা গেছে, যে কোমটা এরকম কাটা কাটা থাকে, ব্যাস এই মাথাটাই বসিয়ে তারপর আমরা কি করে দিলাম, আমার গোটা যে লিকুইডটা আছে সেটাকে ঢেলে দিলাম, আস্তে আস্তে সলিড হয়ে গেল। সলিড হওয়ার পরে কেমন দেখতে হবে, যে এরকম এরকম এর মাথাটা খাঁজ হয়ে যাবে, ঠিক তো, এই জায়গাগুলো ওয়েল তৈরি করবে, ব্যাস এরপরে আমরা স্যাম্পল প্রিপেয়ার করব। স্যাম্পলে আমরা কি করব, আমরা বাফার দেব, গ্লিসারল দেব, আমরা ট্র্যাকিং ডাই দেবো, তারপরে আমরা ওয়েলে প্লেস করব। দেখো এখানে একটি গল্প বলি, যে আমরা এখানে দেখো কতগুলো ওয়েল বানিয়েছি, এটা ভার্টিক্যাল সিস্টেম, হরাইজন্টাল সিস্টেম, যাই ইচ্ছা ধরো। আমরা এখানে কতগুলো ওয়েল বানিয়েছি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। 1 নাম্বার ওয়েলে না আমরা আমাদের স্যাম্পলটাকে দেবো না, ঠিক আছে, আমরা এখানে কি করব, একটা ল্যাডারকে অ্যাড করব। কাকে অ্যাড করব? একটা ল্যাডারকে অ্যাড করব। ল্যাডার হচ্ছে একটা প্যারামিটার, ল্যাডার হচ্ছে একটা প্যারামিটার, যে আমাকে বলে দেবে, যে আমাকে বলে দেবে যে কোনটার সাইজ কত, কোনটার ওয়েট কত, বা যাই আমি যেটাই মাপতে চাইছি সেটা আমাকে বলে দেবে। মানে এমন একটা সাবস্টেন্স আমি বাজার থেকে কিনে আনবো, মানে বাজারে কিনতে পাওয়া যায়, সে তোমাকে কি করবে, সেকে তুমি কোথায় অ্যাড করবে বলো তো, সেটাতে তুমি 1 নম্বরে অ্যাড করে দেবে। 1 নম্বরে অ্যাড করলে ওরা সেপারেট হয়ে যাবে, এবং সেপারেট হয়ে একদম সুন্দর একটা একটা জিনিস তৈরি করবে। দেখো উপরের ছবিতে আছে, বা এই ছবিতেও আছে ধরে নাও, আচ্ছা উপরের ছবিটাতেই যাই চলো। দেখো এই জায়গায় হচ্ছে একটা ল্যাডার আছে, দেখো একদম পর 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 সাজানো আছে। দেখো এই ছবিটা, দেখো এই ছবিটা, এই ছবিটা পর 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 সাজানো আছে। ল্যাডার সিকোয়েন্সটা তোমাকে মাপ বলে দেবে, যে এইটা হয়তো মনে করো ডিএনএ সেপারেট করছি, কথার কথা, যে এই যে এখানটা আছে সেটা হচ্ছে হয়তো 1 কেবির পার্ট, ঠিক আছে, এই যে একদম উপরে আছে সেইটা হচ্ছে হয়তো 50 কেবির, মানে 50 কিলো বেস পেয়ারের ডিএনএ, এইটা হচ্ছে 49 বেস পেয়ারের, এটা হচ্ছে একটা 30 বেস পেয়ারের। এটা একটা স্কেলের মতন। ওই ডিএনএ স্যাম্পল তুমি বাজারে কিনতে পাবে, যেটা ঢেলে দিলেই তোমাকে পরপর পরপর ডিএনএ সাজানো আছে, সেই পরপর গুলো নিজের মতো সেপারেট হয়ে যাবে। ও তোমাকে বলে দেবে যে কোনটা কত সাইজের ডিএনএ, ঠিক আছে। ওখানে তোমার যখন বাজারে কিনতে যাবে ও তোমার স্কেলটাও দিয়ে দেবে, যে কত নাম্বার পজিশনে তুমি কোন ব্যান্ডটাকে পাবে, এগুলোকে ব্যান্ড বলছি, ঠিক আছে। তো কোন ব্যান্ডটা তুমি পাবে, তুমি ওই তোমার ওখানে বলা থাকবে। তাহলে তোমাকে না এই যে তুমি ব্যান্ডগুলো পাচ্ছ, মানে তোমার যে স্যাম্পল, দেখো তোমার স্যাম্পলকে তুমি কোন কোন জায়গায় লোড করেছো, তোমার স্যাম্পলকে তুমি লোড করেছো এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, বাকি প্রত্যেকটা ওয়েলে তুমি লোড করতে পারো, শুধু 1 নাম্বারটাকে ছেড়ে। তুমি
এদিকেও দিতে পারো তোমার স্যাম্পলকে তোমার খুশি অনুযায়ী, তুমি যেদিকে ইচ্ছা করবে। নর্মালি লোকে প্রথমটাকে ছেড়ে দেয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে ল্যাডার সিকোয়েন্স, ঠিক আছে। এটাকে কি বলা হয়? ল্যাডার সিকোয়েন্স। ডিএনএ এর ক্ষেত্রেই বললাম যে এটা ল্যাডার। এ তোমাকে প্রত্যেকটা সাইজকে তোমাকে বলে দেবে, ঠিক তো। আর তুমি এখানে তোমার স্যাম্পলটাকে অ্যাড করে দেবো। স্যাম্পলটা সেপারেশন হচ্ছে, মনে করো এই রকম জায়গায় আমি একটা ব্যান্ড পেলাম, তো আমি এটার সাথে এটাকে শুধু মাপবো যে মিলেছে। হ্যাঁ, তাহলে এখানটা কত হচ্ছে? এটা হচ্ছে মনে করো 20 কেবির সাইজ। তো আমি বলে দেবো যে এটার সাইজও কত? 20 কেবি। আর আমাকে মাপামাপির দরকার নেই, 20 কেবি সাইজের। মানে ওই জায়গাটা আমাকে বলে দেয় যে ওটা আমার কি বলতো ল্যাডার। ও আমাকে প্যারামিটার, ও আমাকে মাপতে সুবিধা করে, স্ট্যান্ডার্ডাইজেশনে সুবিধা করে। এত দূর অব্দি হয়েছে? তাহলে এরকম ল্যাডার ইউজ করব। তারপরে আমি এখানে দিকে ক্যাথোড, এদিকে অ্যানোড, তো আমি এখানে যে আমার চার্জটা আছে আমি অন করে দেবো, ঠিক তো। ইলেকট্রোফোরেসিস মেশিনটাকে অন করে দেবো, একটা নির্দিষ্ট টাইম দেবো, মনে করো 20 মিনিট দিলাম। 20 মিনিট বাদে আমি কি করে দেবো? এসে দেখবো যে আমার এখানে কিছুগুলো ব্যান্ড ক্রিয়েট হয়েছে, কিছুগুলো ব্যান্ড ক্রিয়েট হয়েছে। এটা হচ্ছে ল্যাডার সিকোয়েন্স। ল্যাডারটাকে একদম নর্মালি আঁকছি। এটা হয়ে গেল আমার ল্যাডার। 1 নম্বরে হচ্ছে ল্যাডার, ঠিক তো। 2 নম্বরে আমি কি দেখতে পাবো? আমার কিছুগুলো ব্যান্ড ক্রিয়েট হয়েছে। একটা এইরকম ব্যান্ড, আর একটা মনে করো এইরকম ব্যান্ড, আর একটা মনে করো হালকা ব্যান্ড। আচ্ছা, এখানে মনে করো একটা এইরকম মোটা ব্যান্ড, আর এখানে একটা এইরকম ব্যান্ড, আর এখানে একটা এইরকম মোটা ব্যান্ড, তো এখানে একটা সরু ব্যান্ড, ঠিক তো। ব্যাস, এগুলো দেখে আমি মেপে দেবো। আচ্ছা, মোটা ব্যান্ডটা কি ইন্ডিকেট করছে? মোটা ব্যান্ডটা ইন্ডিকেট করছে যে তোমার ওই সাইজের মেটেরিয়ালটা বেশি আছে, আর পাতলা ব্যান্ড তোমাকে ইন্ডিকেট করছে তোমার ওই সাইজের মেটেরিয়াল কম আছে, ঠিক আছে। তাহলে মোটা মানে থিন অ্যান্ড থিক। প্রত্যেক ক্ষেত্রে ব্যান্ডিংটা একটু আলাদা হয়। থিন অ্যান্ড থিক ব্যান্ড, যেমন ক্রোমোজোম ব্যান্ডিং পড়িয়েছি তোমাদেরকে, সেখানে কিন্তু থিন আর থিক ব্যান্ডিংটা একটু অন্য হয়, ডিপেন্ড করে রিভার্স ব্যান্ডিং কখন করছো, কখন নর্মাল ব্যান্ডিং করছো। এখানে থিন ব্যান্ডিংটা কি ইন্ডিকেট করছে? যে অ্যামাউন্টটা কম, অ্যামাউন্ট কম আছে, ঠিক আছে। এখানে থিক ব্যান্ডিং কি ইন্ডিকেট করছে? এখানে অ্যামাউন্ট বেশি আছে, ঠিক আছে। এখানে অ্যামাউন্ট বেশি আছে, ওই সাইজের অ্যামাউন্ট বেশি আছে। তুমি লেটার থেকে তো বলে দেবে যে মনে করো এইটা আছে 50 কেবি, এটা হচ্ছে 40 কেবি, এরকম করে তোমার স্কেলের মতন সাজানো আছে। তো স্কেলটা দেখেই তো তুমি বলে দেবে যে এটা কত, ঠিক তো। তোমার ওই সাইজের ডিএনএ এর যদি দরকারি, মনে করো ডিএনএ মেটেরিয়ালকে তুমি সেপারেট করতে দিয়েছো, তুমি ওই জায়গা থেকে চামচে করে তুলে নিয়ে পালাবে, ঠিক আছে। তোমার যেখানে কাজে লাগবে লাগাবে, হয়েছে। এটা হচ্ছে তোমার কি গল্প? এজ, বা এটাকে 11 জেল ইলেকট্রোফোরেসিস বলা হয়। এটা হচ্ছে টেকনিক। তুমি যেমন লিখিয়েছি জেল কাস্টিং, স্যাম্পল কাস্টিং, সেইভাবেই লিখবে, সাথে তুমি ল্যাডারের কথাটা লিখে দেবে, ঠিক আছে। হ্যাঁ, যে ল্যাডারকে অ্যাড করা হয়। ল্যাডার যে কোনো কিছু হতে পারে, ডিএনএ ল্যাডারও হতে পারে, প্রোটিন ল্যাডারও হতে পারে, বাজারে কিনতে পাওয়া যায় এরকম মেটেরিয়াল, ল্যাডার মেটেরিয়াল দিলেই তোমার পরপর সেপারেট হয়ে যাবে, স্কেল হিসেবে বলবো। দেখো, এবার আসছি আমি পেজের গল্প, ঠিক আছে। পেজ হচ্ছে কি বলতো, সবার প্রথমে বলবো যে পেজকে কিন্তু এখন ওয়াইডলি ইউজ করা হয়, মানে একটু বড় ল্যাব হলে পেজকে ইউজ করা হয়, ঠিক আছে। পেজের নাম হচ্ছে কি? পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিস। কি বলা হয়? আমরা লিখেছি আর লিখছি না, পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিস। দেখো, এটাও অনেক রকমের হয়, তো আমি আপাতত 2 রকমের পড়াচ্ছি। আচ্ছা, এটা পড়ানোর আগে তোমাদের একটা সবার আগে বলবো যে পেজ সব সময় কিন্তু কিতে ভার্টিক্যাল প্লেটে পারফর্ম করা হয়। কিসে পারফর্ম করা হয়? ইট অলওয়েজ পারফর্মড অন ভার্টিক্যাল প্লেট, ঠিক আছে। মানে এরকম সোজা, যেরকম ছবিটা দেখিয়েছিলাম প্রথমে, সেই সোজা প্লেটটাতে পারফর্ম করা হয়। দেখো, হ্যাঁ, তো পেজের দুটো জিনিস আছে। বলছে পেজ 2 রকম ভাবে ইউজ করা হয় পেজকে। যে আমরা ইউজ করতে পারি পেজকে, একটা পেজকে বলা হয় নেটিভ পেজ। কি বলা হয়? নেটিভ পেজ। আরেকটাকে বলা হয় এসডিএস পেজ, ঠিক আছে। নেটিভ পেজ কি? যে নেটিভ পেজে আমরা নরমালি ধরো প্রোটিনকে কি করছি, প্রোটিনকে দিয়েই বলছি। হ্যাঁ, এসডিএস পেজেও নরমালি আমরা প্রোটিনকে সেপারেট করার জন্য এসডিএস পেজকে ইউজ করি, ঠিক আছে। নরমালি নিউক্লিক অ্যাসিড না 11 স্প্লিটেই তারা কি হয়ে যায়, সেপারেট হয়ে যায়। প্রোটিনটা একটু ঝামেলাজনক। প্রোটিনকে যদি তুমি গুড রেজলিউশনে সেপারেট করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? এসডিএস পেজ ইউজ করতে হবে। তুমি নেটিভ পেজও ইউজ করতে পারো। দেখো, নেটিভ পেজের প্রবলেমটা কি? নেটিভ পেজটা আমি একটু পরে আসছি, ঠিক আছে। নেটিভ পেজে আসলে কি করতে হয়, যে আমাদের প্রোটিনটা যেটা আছে, সেই প্রোটিনটাকে কি করতে হয়? ডিনেচার করতে হয়। কি করতে হয়? প্রোটিনটাকে ডিন্যাচুর করতে হয়। ডিন্যাচুর করা মানে হচ্ছে প্রোটিনটাকে আমাকে ভেঙে দিতে হয়, ঠিক আছে। হ্যাঁ, আগে ভেঙে দিতে হয়। ভেঙে দেওয়ার পর আফটার ডিন্যাচুরেশন, আমি লিখছি যে আফটার ডিন্যাচুরেশন, আফটার ডিন্যাচুরেশন
আমরা তাকে কি করব, পেজ মেশিনটাতে মানে জেল ইলেকট্রোফোরেসিসে আমরা তাকে এন্টার করাবো। এসডিএস পেজের ব্যাপারটা একটু আলাদা, যে এসডিএস পেজে আমরা কি করি, যে এসডিএস পেজে কি করি, যে ডিনেচার প্রোটিনটাকে প্রাইমারি স্ট্রাকচারে তাকে একদম একদম এই এসডিএস কি করে, অ্যাকচুয়ালি এসডিএস পেজ কি করে, যে এই যে এসডিএস বলে যে মেটেরিয়ালটা আছে এর নাম হচ্ছে সোডিয়াম ডডিসাইল সালফেট। ঠিক আছে, এ হচ্ছে একটা অ্যানায়নিক ডিটারজেন্ট। আমরা লিখে রাখবো যে এসডিএস এর নাম হচ্ছে, এসডিএস এর নাম হচ্ছে, এসডিএস এর নাম হচ্ছে সোডিয়াম ডডিসাইল, ডডিসিওয়াইএল, হ্যাঁ ডডিসাইল সালফেট। ঠিক আছে, ডডিসাইল এটা সাবানে থাকে, সোপে থাকে, তো এটা হচ্ছে একটা অ্যানায়নিক ডিটারজেন্ট, অ্যানায়নিক ডিটারজেন্ট। এ কি করে, প্রোটিন গুলো যে ফর্মেই থাকুক, মনে করো প্রোটিন গুলো সেকেন্ডারি স্ট্রাকচারে আছে, ভালো সেকেন্ডারি স্ট্রাকচারে থাকলে অসুবিধা নেই, টারসিয়ারি স্ট্রাকচারে আছে বা কোয়াটারনারি স্ট্রাকচারে আছে, মানে প্রোটিন গুলো সেই মানে খুব ডেঞ্জারাস কনফরমেশনে আছে, একদম কনডেন্সড হয়ে আছে। তো এই এসডিএস কি করে দেয়, যে প্রোটিনটা যে কনফরমেশনেই থাকুক, সে কোয়াটারনারিতে থাকুক, সে টারসিয়ারিতে থাকুক, সে সেকেন্ডারিতে থাকুক, প্রত্যেকটা কনফরমেশনকে ভেঙে চুরে সে কিসে করে দেয়, প্রাইমারি স্ট্রাকচারে কনভার্ট করে দেয়। কিসে কনভার্ট করে দেয়, প্রাইমারি স্ট্রাকচারে কনভার্ট করে দেয়, মানে সিম্পলি লিনিয়ার, যার মধ্যে কি আছে, যার মধ্যে কি আছে তুমি অ্যামাইনো অ্যাসিডস গুলো পাবে। ঠিক আছে, মানে সেকেন্ডারির মধ্যে দুটো পড়ে তোমরা জানো, একটা নাম হচ্ছে আলফা হেলিক্স, একটা হচ্ছে বিটা প্লিয়েটেড সিড। টারসিয়ারি যেমন একটা এক্সাম্পল হচ্ছে যে কয়েলিং হয়, যেমন একটা কয়েলিং এর এক্সাম্পল হচ্ছে কেরাটিন। ঠিক আছে, আর কোয়াটারনারিতে আলাদা আলাদা কি হয়, পলিপেপটাইডের মিক্সিং হয়। ঠিক আছে, কমপ্লেক্স প্রোটিন তৈরি হয় এখানে। তো এই প্রত্যেকটা যাই দাও তুমি সবকে ভেঙে চুরে কি করে দেবে, প্রাইমারি স্ট্রাকচারে কনভার্ট করে দেবে কে, তোমার এই এসডিএস। ঠিক আছে, এই এসডিএস এর সাথে আমরা আরেকটা জিনিসকে মেশাই, সেটা নাম হচ্ছে বিটা মার্কাপটোইথানল। কি নাম, এর সাথে আমরা আমাদের রেজলিউশন ভালো করার জন্য টু অবটেন বেটার রেজলিউশন, মানে আমরা প্রোটিনকে যত ভালো করে ভাঙতে পারবো আমরা তত ভালো সেপারেশন পাবো। তো আমরা কি করি, প্রথমে এসডিএস দিয়ে ভেঙে দিই, অ্যানায়নিক ডিটারজেন্ট ভেঙে চুরে প্রাইমারি স্ট্রাকচারে কনভার্ট করে দিল। আরো বেটারের জন্য আমরা কি করি, একটু বেটার রেজলিউশন, মানে সেপারেশনটা যেন ভালো হয়, রেজলিউশন। তো আমরা কি করি, আমরা এখানে বিটা মার্কাপটোইথানল দিই, বেটা মার্কাপটোইথানল দিই। এ কি করে বলতো, যে প্রোটিনের মধ্যে প্রচুর পরিমাণে ডাইসালফেট লিংকেজ হয়, মানে সিস্টিন রেসিডিউ তোমরা জানো আশা করি, যে সিস্টিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড হয় তার মধ্যে, মানে এইরকম এরকম মনে করো প্রোটিন, তো তো এখানে মনে করো সিস্টিন আছে, এখানেও সিস্টিন আছে, এদের মধ্যে ডাইসালফারের কি হয় কম্বিনেশন, মানে আরেকটা সালফার আছে, সরি এরকম, হ্যাঁ ডাইসালফার, মানে এইরকম একটা সিস্টিন, এরকম হয় ব্যাপারটা, এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম। ঠিক আছে, এটা একটা সিস্টেম, মনে করো এই এরকম এরকম হয়, এটা অ্যামাইনো অ্যাসিড, এইটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই দুটো কি করে, এই যে দুটো যে লিনিয়ার চেনকে সালফার লিংকেজ কি করে দেয় বলো তো, তাদেরকে জয়েন করিয়ে দেয়, তাদেরকে এরকম জয়েন করিয়ে দেয়। মুরগির মাংসে, খাসি মাংসে, প্রত্যেক জনের পেশিতে এই ধরনের সালফারের লিংকেজ প্রচুর তৈরি হয়, জিপারের মতন তৈরি হয়ে যায়। আমাদের চুলেও প্রচুর পরিমাণে এরকম সালফারের লিংকেজ থাকে। তো আমরা তখন এই সালফারের লিংকেজ গুলোকে ব্রেক করার জন্য, যাতে একদম নেটিভ স্ট্রাকচারে আসে, প্রাইমারি স্ট্রাকচারে চলে আসে, তো আমরা বিটা মার্কাপটোইথানল দিয়ে দিই। এ অ্যাকচুয়ালি কি করে, যে বিটা মার্কাপটোইথানল কি করে, যেটা ডাইসালফারের লিংকেজ গুলো আছে, ডাইসালফার লিংকেজ কার মধ্যে থাকে, সিস্টেম, ডাইসালফাইড লিংকেজও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ডাইসালফাইড লিংকেজেস যেগুলো আছে, সেই ডাইসালফাইড লিংকেজ গুলোকে কি করে দেয়, সেই লিংকেজ গুলোকে কি করে, ব্রেক করে, সেই লিংকেজ গুলোকে কি করে দেয়, ব্রেক করে দেয়। ফলে প্রোটিনটা একদম মানে কি বলবো, সিধা সাপটা হয়ে যায়, যে এর মধ্যে আর কোনো রকম কমপ্লেক্সিটি থাকে না। ঠিক আছে, বড় ছিল তাকে ছোট করে ভেঙে কুটি কুটি করে একদম তার নেটিভ স্ট্রাকচারে ফেলে দিল। চলো এরপর আমি তাকে সেপারেট করব, তারপরে সেম, তারপরে আমরা জেল ইলেকট্রোফোরেসিস চালাবো। এবার বক্তব্য
বক্তব্য হচ্ছে এটাকেও আমরা কিছুটা জিনিস দিয়ে, এই যে পেজের গল্প বললাম, সেই পেজটাকেও আমরা কি করি, কিছু মডিফাই করি। যেমন মডিফাই করার সময় কি করি, পেজের যখন আমরা পেজ ইউজ করি তখনই অ্যাকচুয়ালি ডিসকন্টিনিউয়াস সিস্টেম ইউজ করি। যে দু ধরনের আমরা জেলকে ইউজ করি বা বাফার সিস্টেমকে ইউজ করি, অ্যাকচুয়ালি তিন ধরনের বলা ভালো। তো তাকে ইউজ করে আমরা কি করি, এই প্রোটিনগুলোকে সেপারেট করি। তো আমাদের শুধু পড়ার বিষয় কোন জায়গাটা বলো তো, যে আমরা কি করছি, যে এসডিএস পেজ কি করছে, এসডিএস পেজ অ্যানায়নিক ডিটারজেন্ট প্রাইমারি স্ট্রাকচারে ভাঙছে। শুধুমাত্র প্রাইমারি স্ট্রাকচারে ভাঙছে না, প্রাইমারি স্ট্রাকচারে ভেঙে দেওয়াটাকে পুরোটাকে ডিন্যাচুরেশন বলবো। সাথে কি করবে, মানে ডিন্যাচুর করে প্রাইমারি স্ট্রাকচারে কনভার্ট করলো। অ্যাকচুয়ালি এখানেও ডিন্যাচুরেশনই হয়, এখানেও কি ঘটনা ঘটে, ডিন্যাচুরেশনই ঘটে। প্রোটিনকে ভাঙা জিনিসটাকে ডিন্যাচুরেশন বলা হয়। তো ডিন্যাচুরেশন ঘটা হয়, ঠিক আছে, প্রাইমারি স্ট্রাকচার। এবং শুধু প্রাইমারি স্ট্রাকচারে কনভার্ট করে না, গোটা ওভারঅল পুরো প্রোটিনটাকে, ঠিক আছে, আমি লিখছি যে ওভারঅল, ঠিক আছে, প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডকে, অল দ্য অ্যামাইনো অ্যাসিড, প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডকে কি করে, প্রোভাইড ইউনিফর্ম নেগেটিভ চার্জ, ইউনিফর্ম নেগেটিভ চার্জ দিয়ে দেয়। তোমাকে একটু আগে বললাম, নেগেটিভ চার্জ যদি কেউ চার্জ তেমন ভাবে না থাকে, তাকে আমরা চার্জ দেওয়ারও ব্যবস্থা করি, তারপরে তাকে কোনখানে চাপাই, ক্যাথোডে চাপাই। সেজন্য এনসিওর করি যে ক্যাথোড দিকে সে কোন দিকে আসে, অ্যানোডের দিকে যেন ডেফিনেটলি আসে। যদি চার্জ না থাকে, চার্জ আমরা দিয়ে দেবো, ওই যে কি দিয়ে, সোডিয়াম ডোডিয়াসাইল সালফেটে ভেঙেও দেয়, সাথে কি করে তোমার ওই জায়গায় এনেও দেয়, ঠিক আছে, সাথে তোমাকে গোটাটাকে চার্জও দিয়ে দেয়। আচ্ছা, আমার এত দূর অব্দি বোঝা গেল? ঠিক আছে, আমি একটা কথা তোমাদের যেটা প্রশ্ন আসতে পারে, শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, সেই জায়গাটা একটু বলি। যে ডিসকন্টিনিউয়াস সিস্টেম, কি বলবো, ডিসকন্টিনিউয়াস, এটা পেজের ক্ষেত্রে ব্যবহার করা, হ্যাঁ, ডিসকন্টিনিউয়াস সিস্টেম, পেজ সিঙ্গেলও করা হয়, ডাবলও, ডিসকন্টিনিউয়াস সিস্টেমেও করা হয়। ডিসকন্টিনিউয়াস সিস্টেমে নরমালি আমরা কাদেরকে সেপারেট করি, প্রোটিনদেরকে সেপারেট করি, ঠিক আছে। আর কন্টিনিউয়াস সিস্টেমে আমরা প্রোটিনদের আমরা বেটার রেজলিউশন পাই না। কন্টিনিউয়াস সিস্টেম ইজ আইডিয়ালি সুটেড ফর নিউক্লিক অ্যাসিড। কাকে, নিউক্লিক অ্যাসিডকে আমরা ফিট করাতে পারি। আমি নেক্সট দিন তোমাদের গ্লাইসিনের গল্পটা বলবো, ঠিক আছে, যে আমরা কিভাবে এরকম ডবল বাফার সিস্টেম বানিয়ে গ্লাইসিনকে সাথে নিয়ে, গ্লাইসিনের সুইটার আয়নটাকে ইউজ করে তাকে আইসোইলেকট্রিক পয়েন্টে নিয়ে এসে তাকে আমরা কিভাবে ঠেলার কাজে লাগাই, ঠিক আছে। তো সেই জিনিসটা তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে বলবো। এতদূর কি বোঝা হয়েছে? ঠিক আছে, বুঝতে পেরেছো? শুধু সিম্পল কিছু কথা বলে গেলাম, আজকে কোনো তেমন টেকনিক্যালিটির সাথে ঢুকিনি আমি, যে জেল ইলেকট্রোফোরেসিস কি জিনিস, কেমন ভাবে সেপারেট হয়, তাকে কেমন ভাবে দেখবো, এইটুকুন বলে গেলাম। হ্যাঁ, তাহলে ওই পেজ আর এজ, এই দুটোর গল্প আমি তোমাদের বলেছি। হয়েছে? অসুবিধা আছে? বলো, আছে কি? রেজেন্ট করো, না থাকলে শোনা যাচ্ছে না তোমারটা। আচ্ছা চলো, রেকর্ডিংটা অফ করলাম।